আসসালামু আলাইকুম সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এইচআর মার্ট বিডি আয়োজিত প্রতিদিনের আয়োজন ঘরে থাকি দক্ষ হইতে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন এইচআর মার্ট বিডি তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই, এবং এই লকডাউন পিরিয়ডে আমরা প্রতিদিন একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করি এবং আমাদের সাথে থাকেন সেই বিষয়ের একজন এক্সপার্ট। আজকে আমাদের টপিক এসেনশিয়াল স্কিলস ফর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রফেশনালস, এবং আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন দেশের অন্যতম খ্যাতনামা এসসিএম ট্রেইনার মিস্টার এজাজুর রহমান। এজাজ ভাই উনি আছেন ম্যানেজিং ডিরেক্টর মাইন্ড ম্যাপার, এবং একই সাথে উনি ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স আইএসসি এর এশিয়া রিজনের সিইও হিসেবে কাজ করছেন। এবং শুধু তাই না, বাংলাদেশে এসসিএম প্রফেশনকে জনপ্রিয় করার পেছনে উনার অনেক বেশি অবদান আছে। উনি দীর্ঘ সময় ধরে প্রায় 14.5 বছর উনি কর্পোরেটে কাজ করেছেন এসসিএম এ, এবং ম্যাক্সিমাম সময়টাই উনি সিনিয়র পজিশনে কাজ করেছেন। শুধু তাই না, আমি আরেকটি ইনফরমেশন দিতে চাই, বাংলাদেশে আজকে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এসসিএম এর উপর বিবিএ এবং এমবিএ কোর্স চালু করেছে, এগুলোর অনেকগুলোর কারিকুলাম তৈরি করেছেন আমাদের এই এজাজ ভাই। এজাজ ভাই, আপনাকে আমন্ত্রণ এইচআর মার্ট বিডির ঘরে থাকি দক্ষ হই অনুষ্ঠানে। আসসালামু আলাইকুম এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ আহবাব ভাই, আর যারা শুনছেন সবাইকে সাধুবাদ, একই সাথে সালাম এন্ড কৃতজ্ঞতা যে আমরা সবাই বেঁচে আছি এই মুহূর্তে এবং একসাথে এই প্রোগ্রামটাতে পার্টিসিপেট করতে পারছি। সো থ্যাংক ইউ ইন অ্যাডভান্স আহবাব ভাই ফর হ্যাভিং মি ইন ইউর দিস পার্টিকুলার শো। আই এম শিওর এটা থেকে কিছু বেনিফিট আমরা জেনারেট করতে পারবো ফর অল দ্য অডিয়েন্স। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। তো সুধী মণ্ডলী, আপনারা আমাদের সাথেই থাকবেন যারা এসসিএম এ ক্যারিয়ার গড়তে চান এবং অলরেডি যারা এসসিএম এ কাজ করছেন, তাদের বিভিন্ন স্কিল এবং বিভিন্ন কোয়ালিটি নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং বিভিন্ন ট্রিক্স এন্ড হ্যাকস গুলো আজকে আমাদেরকে বলবেন এজাজ ভাই। আপনারা সাথে থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে আমাদের কমেন্টে প্রশ্ন করতে পারেন, এজাজ ভাই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। এজাজ ভাই, আমরা তো জানি যে আমিও নিজেও কাজ করছি কর্পোরেটে প্রায় 13 বছর যাবত। তো আমি দেখেছি যে আমি যতটুকু বুঝি এসসিএম টা, যে একটা অর্গানাইজেশনে প্রথমে একটা ডিমান্ড ক্রিয়েট হয় এবং সেই ডিমান্ড ক্রিয়েশনের পরে ডিমান্ডটা ফুলফিল করতে হয়। তো ফুলফিলমেন্টের কাজটা করে এসসিএম, এটা আমাদের লেম্যানের ভাষায় আমরা বলি। আজকে যেহেতু আপনি এক্সপার্ট, আপনার কাছে আমরা ডিটেইলটা জানবো। এটা প্রশ্ন করার একটা কারণ আমি বলি, আমি বিভিন্ন লোকাল কোম্পানিতে কাজ করেছি। আমি দেখেছি অনেক কোম্পানিতেই কিন্তু এসসিএম টা স্ট্রাকচার্ড হিসাবে নেই, এবং এগুলো দেখা যাচ্ছে যে কোথাও একটা প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে, কোথাও হয়তো কমার্শিয়াল ডিপার্টমেন্ট আছে, কোথাও ডিস্ট্রিবিউশন ডিপার্টমেন্ট আছে, বাট এই যে স্ট্রাকচার্ড এসসিএম টা নাই। এটা কিভাবে ফ্রেমওয়ার্কটা অ্যাকচুয়ালি এসসিএম এর কার্যপরিধিটা কেমন এবং এটার ফ্রেমওয়ার্কটা কেমন হওয়া উচিত, আপনার কাছ থেকে একটু জানতে চাই। আমি একটু চট করে শেয়ার দিয়ে নেই, তাহলে হয়তো দর্শকদের আমাদের সাথে কানেক্ট হতে ইজিয়ার হবে। ট্রাই করলাম, হয়তো আপনার পেজে না পেয়ে আমি এইচআর মার্ট বিডি থেকেই শেয়ার করেছি আমার প্রোফাইল। ফাইন, আমি একটু 2 সেকেন্ড সময় নিচ্ছি, আমি একটু শেয়ার দিয়ে নেই আমার প্রোফাইলে, যাতে করে আমার সাথে যারা আছেন তারা হয়তো কানেক্ট করতে পারবেন ইজিলি। জি এজাজ ভাই, আপনি শুরু করুন। জি, আমি ফার্স্টে আপনাকে একটা কমপ্লিমেন্ট জানাই দ্যাট একজন এইচআর এর প্রফেশনালের মুখে সাপ্লাই চেইনের এত সুন্দর ফ্রেমড একটা ডেফিনেশন বা আন্ডারস্ট্যান্ডিং আমি এখনো বাংলাদেশে আশা করি না, রাইট? টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যেভাবে বললেন আহবাব ভাই, ওইটা সূত্র ধরেই বলবো। আই এম ভেরি ফন্ড অফ প্রেজেন্টিং সাপ্লাই চেইন এভাবে। আমি প্রেজেন্টেশন একটু পরে আসছি। আমি যদি মডারেটর যিনি আছেন পেছনে যদি বলি যে এখন স্লাইডটা দেওয়ার দরকার নেই, আইল টক অ্যাবাউট ইট। সো আপনি একটু আগে বলছিলেন যে প্রতিষ্ঠানে 2টা জরুরি কাজের কথা আপনি বললেন। আমি সবাইকে সাপ্লাই চেইনের প্রথম সেশনে চেষ্টা করি কথাটা মনে করে বলতে, দ্যাট একটা বিজনেস অর্গানাইজেশনের মূল কাজ হচ্ছে 2টা, এবং পুরো প্রতিষ্ঠানের সমস্ত ডিপার্টমেন্ট গুলো মিলে ওই 2টা কাজেই ব্যস্ত থাকে। একটা কাজ হচ্ছে ডিমান্ড জেনারেশন, ডিমান্ডকে জেনারেট করা, এবং প্রাইমারিলি এটার পিছনে কাজ করে সেলস এন্ড মার্কেটিং। আমরা সবাই জানি ডিমান্ডটা যখন ঘরে চলে আসে, এটাকে ফুলফিল করার যে পুরো প্রসেসটা, মানে অর্ডার রিসিভ হয়ে যাওয়ার পর থেকে কাস্টমার ডেলিভারি এবং তারপরে যদি আফটার সেলস কোনো কিছু থাকে সেই কাজগুলো সহ যে পুরো প্রসেসটা, এটাকে আমরা বলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট প্রসেস।
এটা একটা ডিপার্টমেন্ট করতে পারে, মাল্টিপল ডিপার্টমেন্টও করতে পারে। So the way I see supply chain, as you very correctly said, আপনার statistical information দেখে আমি খুব চমৎকৃত হয়েছে যে 14.5 বছর প্রিসাইসলি আমি এমএনসি তে ছিলাম এবং তার পুরো জার্নিটাই সাপ্লাই চেইনের বিভিন্ন ধাপে ছিল দেশ বিদেশে। তারপরের গুলো অবশ্য অন্য লেভেলে, জেনারেল ম্যানেজমেন্ট, এসইও। তাহলে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আপনার কতটা ভক্ত, আপনার খবর রাখি আমি। I'm so pleased, খুবই খুবই আসলে আমি বিস্মিত হয়েছি। সো আমি এই পুরো ক্যারিয়ার টাইমে এবং তারপরে তো আরো প্রায় 10 বছর চলে গেল, মানে কোর্স যখন ছাড়লাম তো কোর্সের সাপ্লাই চেইন ডিরেক্টর ছিলাম লাস্টে, এরপরে প্রায় আরো 10 বছর গেল। এই পুরো সময়টায় যদি 10 প্লাস 14 প্রায় 24 প্লাস বছর ধরেন, বা 10-এর কাছাকাছি, আসলে নট প্রিসাইসলি 10, সব সময় আমি বলে আসছি সাপ্লাই চেইন হচ্ছে একটা কালচারের নাম, ইটস নট রিয়েলি এ ডিপার্টমেন্ট। সো আপনি খুব সঠিক যেটা বলছিলেন যে কিছু জায়গায় প্রকিউরমেন্ট, কিছু জায়গায় ইনভেন্টরি ম্যানেজমেন্ট, কিছু জায়গায় কমার্শিয়াল, এটাকে সাপ্লাই চেইন বলা হচ্ছে। অল দিজ আর পার্শিয়ালি কারেক্ট, নট ফুললি কারেক্ট। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের আজকে যে আউটলুক বা যে ফ্রেম যেটা নিয়ে সারা ওয়ার্ল্ড কাজ করে, এটাকে আমরা এক্সটেন্ডেড সাপ্লাই চেইন বলি। তার মানে হচ্ছে আমার প্রতিষ্ঠানের ভিতরে যে সাপ্লাই চেইনের কাজগুলো হয়, হুইচ মিনস অর্ডার চলে আসার পরে এটা ফুলফিল করার জন্য যে পুরো প্রসেসটা যেটা একটু আগে বললাম, এটার প্রসেসটা নিয়ে আমরা আরো বিস্তারিত বলবো। এটা হচ্ছে এই প্রতিষ্ঠানের ভিতরে যে কাজটা, প্লাস আমার প্রতিষ্ঠানের সাথে অন্য যে পার্টিগুলো কাজ করে, সে আমার আপস্ট্রিমে থাকে আমার সাপ্লায়ার, যাদের কাছ থেকে র ম্যাটেরিয়াল নিয়ে আমি ফিনিশ গুডসে কনভার্ট করে আমার কাস্টমারদের কাছে পাঠাই। আমার আপস্ট্রিমে হচ্ছে আমার সাপ্লায়ার্স, আমার ডাউনস্ট্রিমে হচ্ছে কাস্টমার্স, মাঝখানে হচ্ছে আমার প্রতিষ্ঠান, লেটস একটা ম্যানুফ্যাকচারিং প্রতিষ্ঠান এক্সওয়াইজি। এই তিনটা পার্টি বা ওই তিনো পার্টির মধ্যে আবার সাপ্লায়ার কাস্টমারের কাছে আবার মাল্টিপল লেভেল আছে, সাপ্লায়ার তার সাপ্লায়ার, কাস্টমার তার কাস্টমার। এই পুরো রিলেশনশিপটা জুড়েই কিন্তু হচ্ছে আমার সাপ্লাই চেইন। সো খুব বইয়ের ভাষায় যদি বলি, প্রথমত আমি বললাম অডিয়েন্সকে রিকোয়েস্ট করবো এইভাবে একটু দেখতে, তাহলে আপনি জাস্টিস করবেন সাপ্লাই চেইনের প্রতি। সেটা হচ্ছে ডোন্ট ভিউ সাপ্লাই চেইন অ্যাজ এ ডিপার্টমেন্টাল অ্যাক্টিভিটি, ভিউ সাপ্লাই চেইন অ্যাজ এ রিলেশনশিপ, অ্যাজ এ কালচারাল অ্যাক্টিভিটি। অ্যান্ড কালচারাল কথাটা আমি বারবার জোর দিয়ে এই জন্য বলছি যে আনলেস দ্য ম্যানেজমেন্ট অফ দ্য অর্গানাইজেশন হোল্ডস এ কালচার in their mind that I need to bring in a supply chain culture, supply chain thinking, supply chain leadership, supply chain way of thinking, তাহলে কিন্তু supply chain management কখনো appropriately implemented হবে না। So necessarily supply chain management, আমি যে বইয়ের ভাষায় যে ডেফিনেশনটার কথা বলছিলাম, এটা হচ্ছে planning and management of all activities that directly or indirectly contribute into customer order fulfillment. কাস্টমার অর্ডার ফুলফিলমেন্ট করার জন্য যত ধরনের কাজ আছে, প্রত্যক্ষ বা পরোক্ষ, তার সবগুলোর পরিকল্পনা এবং ব্যবস্থাপনাই হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। আর এই প্রসেসে যে ডিপার্টমেন্টের যে কাজগুলো আছে, যেমন সেলস এর যে ফুলফিলমেন্টের কাজ আছে, কিন্তু আমরা সেলিং বলতে গিয়ে উই টক অ্যাবাউট দ্য লাস্ট লেগ ডেলিভারি পর্যন্ত না, নর্মালি সেল বলতে কাস্টমারের ঘরে পৌঁছে, দ্যাটস সেলিং। সো এই পার্টটা কিন্তু আজকে সাপ্লাই চেইনের কাছে পুরোপুরি। আপনি যদি প্রসেস ওয়াইজ দেখেন যে কে কাজটা করে, হ্যাঁ, প্রাইমারি সেলস কথা তো বাংলাদেশের প্রেক্ষাপটেও যদি বলি যে ডিস্ট্রিবিউটরের ঘরে মাল তোলার কাজ এখন কিন্তু সেলস ডিপার্টমেন্টের হাতে নাই, এটা পুরোটাই হচ্ছে সাপ্লাই চেইনের। তারা আগে থেকে অ্যাসেস করে ডিস্ট্রিবিউটর কি পরিমাণে রাখবে, সেই অনুযায়ী কন্টিনিউয়াস একটা রুটিন রিপ্লেনিশমেন্ট করে যায়। সো দ্যাটস প্রাইমারি সেলস। ইভেন আপনি জানেন এইচআর প্রফেশনাল হিসেবে সেলস এর ইনসেন্টিভের জন্য আর প্রাইমারি সেলস কনসিডার করা হয় না, ইটস মোর সেকেন্ডারি, রাইট? ওইটা এখন সাপ্লাই চেইনের হাতে চলে আসছে। সো সবাইকে সহজভাবে বলার জন্য যে কোম্পানি ডিমান্ড হাতে আসার পরে ডিমান্ডটা ফুলফিল করার জন্য যতগুলো কাজ করে, এই কাজগুলো নিয়ে আমি একটু পরে বিস্তারিত বলবো, আহ্বাব ভাই যখন সুযোগ দেবেন। এই সবগুলো কাজের সমষ্টি হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এবং একই সাথে সবাইকে রিকোয়েস্ট করবো, যখন আপনি সাপ্লাই চেইন শিখবেন, সাপ্লাই চেইনে ক্যারিয়ার করবেন, ইউ শুড অনলি ফোকাস অন দ্য এক্সটেন্ডেড সাপ্লাই চেইন হুইচ গোজ বিয়ন্ড ইউর অর্গানাইজেশন। আপনার প্রতিষ্ঠানের বাইরে আপনার সাপ্লায়ার এবং তাদের সাপ্লায়ারের সাথে, এবং আপনার কাস্টমার এবং তাদের কাস্টমারের সাথে পুরো রিলেশনশিপটা ম্যানেজ করা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। থ্যাংক ইউ আহ্বাব ভাই, আই হোপ ইট ওয়াজ ইউজফুল। যে আমি যদি একটু বুঝে থাকি আপনি যেটা আপনার আলোচনা থেকে, যে আমি যদি একেবারেই এক লাইনে বলি সাপ্লাই চেইনকে, যে আপনার র মেটেরিয়াল সোর্সিং থেকে শুরু করে কনজিউমারের কাছে প্রোডাক্টটা পৌঁছানো পুরো কাজটাই করছে সাপ্লাই চেইন, রাইট? কারেক্ট, কারেক্ট, রাইট। তো আমরা কি আপনার স্লাইডে যাব এখন? আমরা স্লাইডে যেতে পারি, জি। আই থিংক দ্যাট উইল বি ইউজফুল। মারুফ, একটু স্লাইডটা নিয়ে আসো। ওকে,
আমি শুরু করতে চাই একটা পার্টিকুলার স্ন্যাপশট ফ্রম পার্টিকুলার ওয়েবসাইট অফ ডিএচএল। আপনারা দেখতে পাচ্ছেন সবাই যে ডিমান্ড ফর সাপ্লাই চেইন ট্যালেন্ট is at an all-time high, but demand outstrips supply. So across the industries, supply chain এটা একটা মেজর সমস্যা, এবং এটা গতকাল বা আজকে শুরু হয় নাই বা প্যান্ডেমিকের সময় শুরু হয়নি, বরং প্যান্ডেমিকের সময় ডিমান্ডটা আরো প্রকট হয়েছে, শর্টেজটা আরো প্রকট হয়েছে। এইটা মাথায় রেখে আমরা একটু সাপ্লাই চেইনের লার্নিংটার দিকে যাব as much as we can within this time frame. So শুরু করছি একটা প্রশ্ন দিয়ে, দেখি অডিয়েন্সের কি উত্তরটা দিতে পারেন কিনা। যে বিজনেসে এমন কোন হিডেন লিভার আছে যেটা যে কোনো কোম্পানির পারফরমেন্সকে ইম্প্যাক্ট ফেলে, টোটাল বিজনেস পারফরমেন্স। লিভারের বাংলা যদি বলি হাতল, মেবি ইট উইল বি অ্যাপ্রোপ্রিয়েট। এমন কোন চাবি আছে, এমন কোন হাতল আছে যেটা ব্যবহারের মাধ্যমে পুরো কোম্পানির বিজনেসকে ইম্প্যাক্ট ফেলা যায়। আর একটু দেখি একটা লিঙ্ক দেই, সরি একটা ক্লু দেই, দেখি সবাই ধরতে পারেন কিনা। টয়োটা, ওয়ালমার্ট, ম্যাকডোনাল্ডস, ডেল প্রত্যেকেই তাদের ইন্ডাস্ট্রিতে সেরা। এই কোম্পানিগুলো এমন কি জানে, তাদের সবার মধ্যে একটা কমন ক্যারেক্টারিস্টিক্স আছে, কমন একটা নলেজ আছে, যেটার কারণে তারা ইন্ডাস্ট্রিতে সেরা, যেটা পুরো ওয়ার্ল্ড হয়তো এখনো পুরোপুরি সেটা রপ্ত করতে পারে নাই। কি জিনিস সেটা? সো আমি পসিবলি উত্তরটা আমাকে দিয়ে দিতে হবে, বিকজ শুরুতে আমরা আলোচনাই করেছি সাপ্লাই চেইন নিয়ে, সো মানুষ গেস করবে হয়তো এটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এই স্ক্রিনে প্রতিটা ওয়ার্ড এবং সেন্টেন্স যা দেখছেন এর কোনোটাই আমার না, পুরোটাই হচ্ছে এমআইটির রিসার্চ পেপারের। আচ্ছা, এমআইটি রিসার্চ করেছে টু ফাইন্ড আউট যে এই কোম্পানিগুলো তাদের ইন্ডাস্ট্রিতে সেরা কেন। অটোমোবাইলে টয়োটা, রিটেইলে ওয়ালমার্ট, প্রসেস ফুডে ম্যাকডোনাল্ডস, কম্পিউটারে লাইকওয়াইজ, কয়েক বছরের পুরনো ইয়ে বাট এখনো ভ্যালিড। So what they found out যে এই কোম্পানিগুলো তাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টকে ম্যানেজ করে মাচ বেটার দ্যান দ্য কম্পিটিশন। দ্যাটস ওয়াই দে আর বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। দুইটা আনসার পেয়েছি আমরা, আমি কিছু বলবো আপনাকে। প্লিজ প্লিজ। যে একজন আনসার দিয়েছেন আপন ঈশান, উনি বলেছেন প্রপার সাপ্লাই চেইন। আরেকজন বলেছেন মোহাম্মদ সাকিব হোসেন, উনি বলেছেন টেকনোলজি। আরেকজন রবিউল আলম, উনি বলেছেন ব্র্যান্ডিং। অসাম। সো আমি জাস্ট তিনজনের অ্যান্সার, আমি থ্যাংক ইউ দ্যাট আপনারা পার্টিসিপেট করছেন, অ্যান্ড দ্যাটস ভেরি এনকারেজিং দ্যাট উই হ্যাভ ভেরি এনথুসিয়াস্টিক পার্টিসিপেন্টস। সবার জন্যই বলি যে বিষয়গুলো নিয়ে এসছেন, ব্র্যান্ডিং, টেকনোলজি অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, একটু যদি সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়টাকে একটা কালচার হিসেবে দেখেন, এই কালচারে কিন্তু এই সবগুলোই আছে। আমরা কিছুক্ষণ পরে যখন আলোচনা করবো ইউ উইল গেট ইট। সো বিয়ার উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ ফর রেসপন্ডিং। বাকিদেরকেও বলবো এভাবে একটু রেসপন্স করে যাবেন। যে আমরা আরেকটা পেয়েছি কাস্টমার স্যাটিসফ্যাকশন, which is also part of supply chain culture. Thank you very much. আশুতোষ চক্রবর্তী, ধন্যবাদ আপনাদের সবাইকে। থ্যাংক ইউ। সো আমি ডেফিনেশনের বিষয়টা যেহেতু আসছে, আমি একটু থেকে সরে যাই। এই পিকচারটা একটু খেয়াল করবো সবাই, যেটা একটু আগে আহ্বাব ভাইকে বলছিলাম ওনার প্রশ্নের উত্তরে। এটা আর একটা বড় নলেজ, যারা প্রথমবার বা ইনিশিয়াল স্টেজে সাপ্লাই চেইন নিয়ে লেখাপড়া করছেন বা শুনছেন তাদের জন্য বেশি উপকারী হবে। একটা প্রতিষ্ঠানের ভেতরে আমরা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলতে যতগুলো কাজ করি, সেটা মেজর 4টা ভাগ আর মাইনর সাথে আরেকটা কাজ যোগ হয়েছে রিসেন্টলি, মোট 5টা কাজে ভাগ করা হয়। সো মাঝখানে যে অংশটা দেখছেন, এই যে ইয়োর কোম্পানি যেখানে লেখা, এখানে যদি আমরা ফোকাস করি, কার্সারটা দেখতে পাচ্ছেন, জি, এটা হচ্ছে আমার কোম্পানি মাঝখানে, আর আমার লেফট সাইডে আছে আমার সাপ্লায়ার এবং তাদের সাপ্লায়ার, আমার রাইট সাইডে আছে আমার কাস্টমার এবং তাদের কাস্টমার। সো যে কাজগুলো আমরা করি, টোটাল কাজকে যে মেজর 5টা, 4টা প্লাস একটাতে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্ল্যানিং। আমরা প্ল্যান করি what to do, when to do, with whom to do, how much to do। নিজে করব না থার্ড পার্টি দিয়ে প্রডিউস করব, দেশে করব না বিদেশে করব, রাইট? ফিনিশ গুডস ইম্পোর্ট করব না র মেটেরিয়াল ইম্পোর্ট করে ফিনিশ গুডস বানাবো, সবগুলো থাকে হচ্ছে প্ল্যানিং পর্যায়ে। অ্যাজ পার দ্য প্ল্যান, আবাব ভাই যেটা একটু আগে ম্যাটেরিয়াল সোর্সিং এর কথা বলছিলেন, কামস দ্য সোর্সিং পার্ট। প্ল্যান যা করলাম সে অনুযায়ী আমি ম্যাটেরিয়াল সোর্স করি, মেশিনারি সোর্স করি, টেকনোলজি সোর্স করি, ফান্ড সোর্স করি, হ্যাঁ, সব সোর্সিং। এখানে দেখেন সোর্সিং কথাটা জেনারেলি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা ধরে নিই শুধুই মাত্র ম্যাটেরিয়াল সোর্সিং, আসলে কিন্তু তা না। এই প্ল্যান অনুযায়ী কিন্তু ফাইন্যান্সকে টাকা অ্যারেঞ্জ করতে হয়, এইচআর কে পিপল অ্যারেঞ্জ করতে হয়, স্ট্যান্ডার্ড ওয়ার্কিং আওয়ারের বাইরে ওভারটাইম অ্যারেঞ্জ করতে হয়, রাইট? এইচআর কে বিভিন্ন লেভেলের বিভিন্ন স্কিলের মানুষ সোর্স করতে হয়, সবকিছু কিন্তু সোর্সিং আসে। একটু খেয়াল করে দেখেন, আমি যে জন্য বারবার বলছিলাম যে মেজর ব্লক অফ অ্যাক্টিভিটি হচ্ছে দুইটা বিজনেস হাউস, একটা হচ্ছে ডিমান্ড জেনারেট করা, একটা হচ্ছে ডিমান্ড ফুলফিল করা।
এই ফুলফিলমেন্টে যে দেখেন অলরেডি আমি এইচআর এর কথা বললাম, ফাইন্যান্সের কথা বললাম, অপারেশনস এর কথা বললাম। সো যদিও ডিপার্টমেন্ট গুলোর নাম আলাদা, বাট দে অল আর অ্যাকচুয়ালি কন্ট্রিবিউটিং ইনটু সাপ্লাই চেইন, রাইট? সোর্স যখন হয়ে গেল, এরপরে উই মেক, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে উই কনভার্ট র মেটেরিয়াল ইনটু ফিনিশ গুডস, আর সার্ভিস ইন্ডাস্ট্রিতে উই ক্রিয়েট বা ম্যানুফ্যাকচার সার্ভিসেস। হোটেলেও কিন্তু সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, এয়ারলাইনে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে, হসপিটালে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আছে। দে ম্যানুফ্যাকচার সার্ভিসেস। জেনারেলি যে ম্যানুফ্যাকচারিং কোম্পানি আমরা বলি, উই ম্যানুফ্যাকচার প্রোডাক্টস, আর সার্ভিস অর্গানাইজেশন দে ম্যানুফ্যাকচার সার্ভিসেস। মেক হয়ে যাওয়ার পরে আমি যদি হোটেলের এক্সাম্পল একটু ক্লিয়ার করে দিই সবার জন্য। এই যে আপনি একটা হোটেলে যখন যান, বিদেশে গেলেন, হোটেলে উঠলেন, সুন্দর পরিপাটি রুম, রুমের এক কোণে একটা কফি কর্নার, একটা মিনি বার, একটা ফ্রিজের জিনিসপত্র, ইন রুম এন্টারটেইনমেন্টের ব্যবস্থা, মুভিজ এন্ড এভরিথিং, খুব ক্লিন করা বেড লিনেন, সাথে অন্যান্য ফার্নিচার, টাওয়েল, টয়লেট্রিজ, এই সবগুলো কিন্তু সাপ্লাই করতে হয়েছে কেউ না কেউকে। সো সামওয়ান হ্যাড টু ক্রিয়েট দিস সার্ভিস ফর ইউ। সো দ্যাটস পার্ট অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল। আপনাকে যখন আপনি এয়ারপোর্টে নামার পরে যখন আপনাকে হোটেল পর্যন্ত ট্রান্সপোর্টেশন করলো, দ্যাটস পার্ট অফ দ্য সাপ্লাই চেইন। হোটেলের স্টে শেষ করার পরে when they take you back to the airport, that's also part of the supply chain, right? ডেলিভারি পার্টে আসে সেটা। সো আমার সোর্সিং অনুযায়ী যা সোর্স করলাম সেটাতে আমি মেক করলাম। এবার নেক্সট পর্ব হচ্ছে আমার ডেলিভার করার পালা। আই টেক ইট টু মাই কাস্টমার্স, ইন্টারমিডিয়ারি কাস্টমার হোক বা আলটিমেট কাস্টমার হোক। চারটার বাইরে যেটা রিসেন্টলি যোগ করা হয়েছে সেটা হচ্ছে ম্যানেজিং রিটার্ন। সো প্র্যাকটিক্যালি যত ধরনের সাপ্লাই চেইন কাজ হয় প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে মেজর পাঁচটা ভাগ আমরা বললাম: প্ল্যান, সোর্স, মেক, ডেলিভার এবং ম্যানেজিং রিটার্ন। একটু লক্ষ্য করলে দেখবেন এর কিছু কিছু কাজ আমাদের অন্যান্য যে সাপ্লাই চেইন, যাদেরকে আমরা পার্টনার বলি, আমাদের সাপ্লায়ার অথবা কাস্টমার, তারাও কিন্তু কেউ মেক, সোর্স, ডেলিভার এই কাজগুলো করে, বা কেউ হয়তো মেক করে না, সোর্স করে, ডেলিভার করে, কেউ হয়তো প্ল্যান, সোর্স, ডেলিভার করে। লাইকওয়াইজ এই কাজগুলো কিন্তু এই পুরোটা সাপ্লাই চেইনে জুড়ে বিভিন্ন পার্টি বিভিন্ন লেভেলে করে। আমি কার্সারটা মুভ করাচ্ছি, দেখতে পাচ্ছেন যে সবগুলো পার্টি মিলে হচ্ছে একটা সাপ্লাই চেইন। আমার কোম্পানি, সাথে আমার আপস্ট্রিমে আমার সাপ্লাইং পার্টনার্স, আর ডাউনস্ট্রিমে হচ্ছে আমার কাস্টমার্স। আজকে আমি জানি না আহবাব ভাই এখন এটা বলবো কিনা যে ওয়াই ইট হ্যাজ বিকাম সো ক্রিটিক্যাল সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট আজকের মার্কেট প্লেসে। আচ্ছা, আমরা এটাতে একটু পরে আসি, আমরা একটু পরে আসি। হ্যাঁ, তো আমরা দেখলাম যে সাপ্লাই চেইন অ্যাকচুয়ালি কি কাজটা করে, কিভাবে করে, এটার ব্যাপ্তিটা কতটা। এবার আমি যেটা জানতে চাইবো আপনার কাছে, যে আমাদের যারা ফ্রেশ গ্রাজুয়েটস আছে বা যারা এই জব মার্কেটে আসতে যাচ্ছে এবং এসসিএম এ ক্যারিয়ার করতে চাচ্ছে, তাদের জন্য আমি বলবো যে এই ক্যারিয়ারের জন্য বেসিক স্কিল বা এসেনশিয়াল স্কিল কোনগুলো দরকার, যেগুলো তাকে একজন সাকসেসফুল এসসিএম প্রফেশনাল হিসেবে ক্যারিয়ার করতে সহায়তা করবে। আচ্ছা এজেন্ট ভাই, আমি একটুখানি আমরা আবার স্ক্রিন একটু ব্যাক করব, তাহলে I will come back there. আচ্ছা, স্কিলে সাথে রিলেট করি আমি কেন স্কিলগুলো নেসেসারি হচ্ছে, why the world is having a serious shortage of skill, একটুখানি আলাপ করে দেই। রাইট, that world recognize করে যে আজকে we need a very strong integrated supply chain. সবাইকে না একটু খুব র ভাষায় একটা কথা বলি, দেখেন রিলেট করতে পারেন কিনা। যেহেতু আহ্বাব ভাই আপনি আমাকে বলছিলেন যে ফ্রেশাররা থাকবেন অনেকে আজকের প্রোগ্রামে, হ্যাঁ, বা লিসেনারদের মধ্যে, অডিয়েন্সের মধ্যে। আমরা যখন বিজনেস স্কুলে পড়ি 20+ years ব্যাক, তখন আমাদেরকে শেখানো হতো দ্যাট বিজনেসে কিছু কোর ফাংশনস থাকে: এইচআর, ফাইন্যান্স, মার্কেটিং, অপারেশনস, আইটি এন্ড সো অন। একদম শুরুর দিকে যখন শুরু করি, তখনও সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই অঞ্চলে এশিয়াতে এত পপুলার হয় নাই। পুরো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কনসেপ্টের বয়স হচ্ছে রাফলি 50+ years। সো দেখা যেত যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে সুপারম্যান, সুপারওম্যান রিক্রুট করা হচ্ছে। এইচআর স্পেশালিস্ট, ফাইন্যান্সে ফাইন্যান্স স্পেশালিস্ট, বাট এট দ্য এন্ড বিজনেস উড স্টিল স্ট্রাগল টু জেনারেট এ কোঅর্ডিনেটেড এফর্ট, যেটা কিনা বিজনেসের কমন অবজেক্টিভ অ্যাচিভমেন্টে সাহায্য করে। ইন আদার ওয়ার্ডস, যেটা দেখা যেত এদের মধ্যে কনফ্লিক্ট দেখা যেত। সেলস মার্কেটিং চায় মার্কেটিং এক্সপেন্সেস করতে, বাড়াতে, টু ক্রিয়েট এ বেটার হোয়াট ইউ কল রিচ ইন দ্য মার্কেট। ফাইন্যান্স বলে কস্ট কমাতে, আবার এইচআর এর কাছে কোম্পানি থেকে এজেন্ডা থাকে ফর এ ম্যান পাওয়ার কাট। সো ভেরি কনফ্লিক্টিং, রাইট?
Right. তখন ওয়ার্ল্ড রিয়েলাইজ করলো দ্যাট আমাদের প্রত্যেক ফাংশনে সেরা স্পেশালিস্ট থাকতে হবে, এটা যেমন সত্যি, একই সাথে বিজনেস এখন ফোকাস করতে হবে যে ইনস্টেড অফ ফোকাসিং অন ডিফারেন্ট পার্টস অফ এ চেইন, হাউ ক্যান ইউ ফোকাস অন দ্য হোল চেইন টুগেদার। আহবাব ভাই, আপনি এইচআর এ যেহেতু ক্যারিয়ার স্পেশালিস্ট, আপনি জানবেন আমরা এমপ্লয়ীদের সব সময় একটা বিষয়ে স্ট্রাগল করি, তাদেরকে বলি এই 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 ক্যাপাসিটি আনতে, সেটা হচ্ছে ফোকাসিং অন দ্য বিগ পিকচার, রাইট? যে আমি যত ছোট কাজই করি না কেন, আমি যদি জানি এই কাজটা কোম্পানির বিগ পিকচারে কিভাবে কন্ট্রিবিউট করে, তাহলে কিন্তু কাজটার ব্যাপারে আমি অনেক বেশি দায়িত্বশীল হই। সো আজকে ওয়ার্ল্ড রিয়েলাইজ করে যে ইয়েস, উই নিড স্পেশালিস্ট ইন অল দ্য ফাংশনস, বাট we need to bind them in a way and we need to focus the whole operation in a way যাতে করে সবাই জানি no matter how big or small is my job, এইটা কোম্পানির ওভারঅল অবজেক্টিভে কিভাবে কন্ট্রিবিউট করছে, and accordingly যেটা যে জন্যই চিন্তাটা দরকার সেটা একটু বলে দেই। সামটাইমস এই যে একটু আগে তিনটা ক্রিটিক্যাল ফাংশনের কথা বললাম, ফাইন্যান্স, মার্কেটিং এবং ধরেন অপারেশন বা সাপ্লাই চেইন, সামটাইমস মার্কেটিং কে কিছু কন্ট্রিবিউট মানে হোয়াট ইউ কল কনসিডার করতে হবে বা ছেড়ে দিতে হবে টু এনশিওর দ্যাট ওভারঅল সাপ্লাই চেইন পারফর্মস বেটার। এক্সাম্পলটা বলি দেই কিভাবে। সেলস এন্ড মার্কেটিং চাইবে সবসময় কাস্টমারকে ডিলাইটেড অবস্থায় রাখতে, আগামীকাল ডেলিভারি দেওয়ার কথা বললে ডেলিভারিটা আজকে দিয়ে দিতে চাইবে, রাইট? এটা হচ্ছে সেলস এন্ড মার্কেটিং এর নরমাল নেচার, ভেরি নরমাল। ফাইন্যান্স চাইবে, সবাই ক্রেডিট দিতে চাইবে, এবং চাইবে যে কাস্টমার যেন সবসময় খুশি থাকে। আবার ফাইন্যান্স চাইবে যত কম খরচে সম্ভব কাজটা করতে। আর সাপ্লাই চেইন আবার চাইবে কোম্পানির যে কাস্টমার সার্ভিস পলিসি আছে, যে ধরনের প্রমিস কোম্পানি তার কাস্টমারদের কাছে করে, সেটার সাথে সেটাকে মাথায় রেখে ফ্যাক্টরির ইউটিলাইজেশন আবার হাই রাখতে। সো সেলস এন্ড মার্কেটিং হয়তো যে প্রোডাক্টটা আজকে প্রডিউস হয়ে বাজারে যাক চাইবে, সাপ্লাই চেইন হয়তো দেখবে যে কোম্পানির ওভারঅল উদ্দেশ্যের জন্য সেটা আজকে তৈরি না করে কালকে তৈরি করাটা বেটার। সো এই যে একটা কম্প্রোমাইজিং মানসিকতা, এটা কিন্তু তৈরি হয় যখন বিজনেস গুলো নিজেকে একটা ওভারঅল চেইনের পার্ট হিসেবে দেখে, ইনস্টেড অফ ফোকাসিং অন এ পার্টিকুলার কম্পার্টমেন্ট অফ দ্য চেইন। সো লাইকওয়াইজ যত বেশি সাপ্লাই চেইনে ইন্টিগ্রেশন হয়, যত বেশি কোলাবোরেটিভ কালচার তৈরি হয়, সাপ্লাই চেইন তত বেশি সাকসেসফুল হয়। সো আজকের দিনে বিজনেসেস আর বিকামিং গ্লোবাল, মাল্টি চ্যানেল। একই কোম্পানি, আপনি যদি আজকে তীর মার্কার কথা বলেন, সিটি গ্রুপ, দে আর সেলিং থ্রু দেয়ার কনভেনশনাল চ্যানেল, ডিস্ট্রিবিউটরের হাত হয়ে, হোলসেলার হাত হয়ে বা রিটেলারের হাত হয়ে কনজিউমারের কাছে পৌঁছাচ্ছে। একই সাথে আমরা কিন্তু এসএমএস পাচ্ছি না, আমি কিছুদিন আগেও পেলাম, আমাদের সাব্বির ভাইও একটা মেসেজ পাঠালেন যে অনলাইনে কিন্তু এই তীর মার্কার প্রোডাক্ট গুলো অর্ডার করা যাচ্ছে, ফ্রেশ প্রোডাক্ট গুলো তাই আছে, মানে মেঘনা গ্রুপে লাইকওয়াইজ অনেকেরই আছে। সো এখন অনলাইনেও সেল হচ্ছে, অফলাইনেও সেল হচ্ছে, বা কনভেনশনাল চ্যানেলেও সেল হচ্ছে। আমি একটু তথ্য দিতে চাই, যেহেতু আমি পাঠ্যক্রম গ্রুপে আছি, আমাদের ড্যান কেকও কিন্তু অনলাইনে আপনি কিনতে পাচ্ছেন। দ্যাটস অ্যামেজিং, আমি নিজেই জানতাম না, দ্যাটস ফ্যান্টাস্টিক। তো খেয়াল করে দেখেন, আগে যেটা অবশ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে অনেক আগেই চেঞ্জটা এসছে, আজকে যদি স্বপ্নর একটা আউটলেট আমরা দেখি, আগোরার একটা আউটলেট আমরা দেখি, বা মিনা বাজারের একটা আউটলেট আমরা দেখি, দে স্পেন্ড সো মাচ মানি ইন ডেকোরেটিং এ আউটলেট, তাই না? ডিসেন্ট প্লেসে, কমার্শিয়ালি ইম্পর্টেন্ট জায়গা, অ্যাক্সেসিবল জায়গা, দেখতে সুন্দর, ইট স্মেলস গুড, লুকস গুড, অ্যারেঞ্জমেন্ট লুকস গুড। এটার পাশাপাশি এখন কিন্তু অনলাইনেও বিক্রি হচ্ছে, হওয়াটা বাধ্য হয়ে হচ্ছে। কেন? বিকজ এক হচ্ছে মানুষ কনভেনিয়েন্স চাচ্ছে, দুই হচ্ছে মানুষের সেই লাক্সারিটা নাই যে 1 ঘন্টা ড্রাইভ করে কোথাও যাবে, গাড়ি পার্ক করা একটা হ্যাসেল, ফিজিক্যালি প্রোডাক্ট তুলবে, আবার ড্রাইভ করে ফিরবে, তার চেয়ে বরং বাসায় বসে পেলে অনেক বেটার। এই সবগুলো এরিয়াতে ম্যানেজিং এ গ্লোবাল বিজনেস, মাল্টি চ্যানেল বিজনেস, 24/7 বিজনেস, এগুলোকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য আজকে ওয়ার্ল্ড রিকগনাইজ করে দ্যাট দে নিড ভেরি কেপেবল সাপ্লাই চেইন প্রফেশনালস। নাও আমি এর পরে যে তথ্যটা দিচ্ছি আপনার প্রশ্নের সরাসরি উত্তরে, যে কোন স্কিল গুলো ক্রিটিক্যাল, এগুলোর আগে আরেকটা পিকচার দেখে নেন, which will set the perspective for everyone. এটা হচ্ছে সাপ্লাই চেইন ডাইজেস্ট নামে একটা ফেমাস ম্যাগাজিন আছে, তাদের তথ্য। এখানে কয়েকটা ইন্ডাস্ট্রি আছে, দেখেন বাদিক থেকে, কেমিক্যাল, হেলথ কেয়ার, ফুড এন্ড বেভারেজ, ইন্ডাস্ট্রিয়াল, হাইটেক, কনজিউমার প্যাক গুডস, লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, রিটেল। সব জায়গায় খেয়াল করে দেখবেন লেফট মোস্ট যে বারটা আছে নেভি কালারের, লেফট মোস্ট বার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে, খেয়াল করে দেখেন সেই বারটা হচ্ছে টলেস্ট। রাইট। আহ্বাব ভাই, আমি শিওর ইউ আর নোটিসিং দ্যাট। জি জি, আমি দেখতে পাচ্ছি। বাঁ দিকে যে নেভি কালারের বারটা, সেটা অন্য সবগুলো চাইতে লম্বা।
এবং এটা হচ্ছে নিচে দেখেন ডেসক্রিপশন দেয়া আছে, ফাইন্ডিং ট্যালেন্ট। আচ্ছা, সো প্রত্যেক ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এদের সার্ভে অনুযায়ী ফাইন্ডিং ট্যালেন্ট। এই রিসার্চটা যারা করে পাবলিশ করেছে, দে সেড 3 পর্যন্তটাই হচ্ছে অলরেডি চ্যালেঞ্জিং। এখানে কিন্তু দেখেন এটা কি শুধু 3.5 সাপ্লাই চেইন প্রফেশনাল? এটা কি শুধু সাপ্লাই only চেইন supply chain, প্রফেশনাল? only supply chain। ওকে, ওকে, সো সাপ্লাই চেইনের ইন্ডাস্ট্রি ওয়াইজ শর্টেজ ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে এরকম। সো when we talk about it as a shortage, আমি অডিয়েন্সের জন্য বলবো যারা ফ্রেশার বা যারা ক্যারিয়ারে এখন আছেন, this is where your opportunity lies. শর্টেজ মানে হচ্ছে if you prepare yourself, you have a great demand in the marketplace. এবার আমরা এমআইটির একটা রিসার্চ পেপার অনুযায়ী জানবো যে গ্লোবালি তারা কোনগুলোকে, যেহেতু রিসার্চটা একটু আগে, প্রায় 8-10 বছর হয়ে গেছে বা স্টিল ভ্যালিড, যে কোন স্কিল গুলোকে গ্রেট ডিমান্ডে বলছে এমআইটি। এমআইটির পেপারটা যারা পড়তে চান, এটার নাম হচ্ছে আর উই প্রিপেয়ার ফর দ্য সাপ্লাই চেইন ট্যালেন্ট ক্রাইসিস। একটা হোয়াইট পেপার আছে এমআইটি, ইউ ক্যান গো দেয়ার এন্ড রিড দিস। ফার্স্ট স্কিলের কথা এমআইটি যেটা বলছে যে সাপ্লাই চেইন ইজ নট জাস্ট এ নাম্বার গেম। অনেকে আমরা মনে করি সাপ্লাই চেইনে কাজ করা মানে বোধহয় শুধু নাম্বার নিয়ে প্লে করা, নাম্বার ভালো করে বুঝতে পারাই বোধহয় সাপ্লাই চেইন। ইয়েস, ইট ইজ পার্শিয়ালি কারেক্ট। এটা হচ্ছে একটা টেকনিক্যাল বা হার্ড স্কিল, যে we need to know the numbers well, we need to know from where the number comes, we need to know how to interpret the numbers, we need to ensure that the numbers we are looking at are correct numbers, right? যে কোনো নাম্বার হলে হবে না। যে একটা কথা আছে সফটওয়্যার তৈরির ক্ষেত্রে ব্যবহার করা, আইটিতে আছে বেশি বেশি, গিগো প্রিন্সিপাল, গার্বেজ ইন গার্বেজ আউট। সো ইফ উই পুট গার্বেজ অ্যাজ ইনপুট, what we'll get as output will be also garbage. So আমাকে সঠিক নাম্বার নিয়ে খেলতে হবে। বাট এখানে তথ্যটা হচ্ছে এমআইটি যেটা রিসার্চ করে বলছে দ্যাট সাপ্লাই চেইন ইজ নট জাস্ট এ নাম্বার গেম। আপনাকে হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিলও থাকতে হবে। নিচের দিকে দেখেন আমি একটু হাইলাইট করেছি থিঙ্কিং, ক্রিয়েটিভিটি এবং অ্যাপ্রিশিয়েটিং দ্য বিগ পিকচার। একদম লাস্ট লাইনে আছে যে আমার হার্ড স্কিলের পাশাপাশি, টেকনিক্যাল স্কিলের পাশাপাশি আমাকে thinking, creativity থাকতে হবে। I need to have the agility in my mindset, right? I need to be able to think in a complex situation, how to find a solution. একই সাথে I need to always appreciate the big picture. একটু পজ নিয়ে আমি বলে দিই কোন বিগ পিকচারের কথা বলা হচ্ছে। আগে যখন আমরা কাজ করতে শুরু করি, এবং সঠিকভাবেই বলছেন আহবাব ভাই যে বেশিরভাগ প্রতিষ্ঠানে এখনো স্ট্রাকচার সাপ্লাই চেইন নেই। প্রকিউরমেন্ট বা সোর্সিং এ যারা আছেন পার্টিকুলারলি ভাই বোনেরা এগ্রি করবেন যে আমাদের সাপ্লায়ার রিলেশনশিপ মানেই যেন একটা এক্সপ্লয়টেশনের গেম, রাইট? যে সাপ্লায়ারের কাছ থেকে সবচেয়ে বেশি স্কুইজ করে আমি আনতে পারি কি করে। যারা সাপ্লাই চেইনে ক্যারিয়ার করতে চান সারা ওয়ার্ল্ডে কিন্তু এই নর্মটা সাপ্লাই চেইন নর্মের বিপরীতে কাজ করে, মানে সাপ্লাই চেইন এটা এনকারেজ করে না। সাপ্লাই চেইন বলে সাপ্লায়ার্স আর অ্যাজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ কাস্টমার্স। যারা এটা আজকে পর্যন্ত মানেন না তাদের জন্য বলি সাপ্লায়ার হচ্ছে এমনই একটা পার্টি যে আপনার প্রতিষ্ঠান $1 ব্যবসা করার আগেও নিজের পকেটের পয়সা খরচ করে আপনাকে ম্যাটেরিয়াল সাপ্লাই দেয় এবং 3 থেকে 6 মাস অপেক্ষা করে যে আপনি তার র ম্যাটেরিয়াল এনে প্রোডাক্ট তৈরি করে বাজারে দিবেন, সেটা সেল করবেন, বাজার থেকে আপনার ক্রেডিট পিরিয়ড শেষ হলে টাকা উঠে আসবে, তারপরে আপনি সাপ্লায়ারকে পে করবেন। সাপ্লায়ার হচ্ছে সেই পার্টি। সো ইউ নিড টু কনসিডার দ্যাট সাপ্লায়ার ইজ এক্সট্রিমলি ভ্যালুয়েবল। সেজন্য আপনাকে বিগ পিকচারটা খেয়াল রাখতে হবে যে আপনি ব্যবসায় লাভ করছেন, এই লাভ করতে যেয়ে যদি আপনার সাপ্লায়ার উইক হয়ে যায় আপনার কঠিন টার্মস এন্ড কন্ডিশনস এর জন্য, তাহলে একটা সময় সে আপনাকে ছেড়ে যাবে, আর সাপ্লায়ার চলে গেলে আপনার সাপোর্ট না থাকলে আপনার নিজের বিজনেসটা উইক হয়ে যাবে। সো প্রথম স্কিল হচ্ছে উই নিড টু অ্যাপ্রিশিয়েট। এটা শুধুমাত্র স্কিলের হার্ড স্কিলের গেম না, এখানে সফট স্কিল থাকতে হবে। ইউ নিড টু বি এমপ্যাথেটিক অ্যাবাউট আদার পার্টনার্স ইন দ্য সাপ্লাই চেইন। আপনার থিঙ্কিং, ক্রিয়েটিভিটি থাকতে হবে। ইউ নিড টু অলওয়েজ অ্যাপ্রিশিয়েট দ্য বিগ পিকচার, যে আপনার ছোট কাজের ওভারঅল বিজনেসের যে অবজেক্টিভ সেটাতে কন্ট্রিবিউশন কি। সেকেন্ড, এমআইটি বলছে উই নিড টু আন্ডারস্ট্যান্ড হাউ টু নেভিগেট ইন এ ফগ। আজকে খেয়াল করে দেখেন কেমন একটা অ্যাম্বিগুইটির মধ্যে আমরা পড়ে গেছি পুরো ওয়ার্ল্ডে। জি, আমরা হয়তো আশা করতে পারি আগামীকাল বেঁচে থাকবো, আশা করতে পারি আগামী মাসে লাইফ ঠিক হয়ে যাবে, বাট ইটস এ কমপ্লিট একটা ব্লিক সিচুয়েশন, একটা অ্যাম্বিগুইটি সিচুয়েশন, রাইট? ভেরি অ্যাম্বিগাস একটা সিচুয়েশন যেখানে ক্ল্যারিটি নাই। সবাই ক্ল্যারিটি খুঁজে বেড়াচ্ছি কি হবে, যতটুকু সম্ভব ক্ল্যারিটি আনতে পারি বিজনেসের জন্য তত ভালো। ইন্টারেস্টিংলি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে যারা কাজ করেন তাদের জীবনে সবসময় ফগ থাকে। ইটস অলওয়েজ আনক্লিয়ার বিকজ চ্যালেঞ্জেস আর ভেরি ডাইনামিক, মার্কেট কন্ডিশনস আর ইভেন মোর ডাইনামিক, এখন আগের চাইতে বেশি। সো উই নিড সাপ্লাই চেইন প্রফেশনালস যারা
এই অ্যাম্বিগুইটি ম্যানেজ করার ক্ষেত্রে কেপেবল, যারা এই ফগের ভিতর দিয়েও নেভিগেট করতে কেপেবল। হ্যাঁ, এমন পাইলট লাগবে বিমানে যারা কঠিন ঝড়ঝাপটা হলেও নেভিগেট করতে পারেন, ম্যানুভার করে ফ্লাইট চালাতে পারেন। 3 নাম্বারটা হচ্ছে মাল্টি লেভেল কমিউনিকেটর। আমি মাল্টি ন্যাশনালে কাজ করি আর লোকাল বিজনেসে কাজ করি, অ্যাপারেলে কাজ করি অথবা আদার ইন্ডাস্ট্রিতে কাজ করি। আই হ্যাভ টু বিকাম এ মাল্টি লেভেল কমিউনিকেটর। আমার পুরানো ঢাকায় বা নবাবপুরের সাপ্লায়ার, যার হয়তো আমার মতো এমবিএ নাই বা আদার কোনো ভালো এডুকেশনাল লেভেলের মানুষ না, মাস্টার্স ডিগ্রি নাই, তার সাথে কমিউনিকেট করতে হবে চাচা মামা ভাই ডেকে বা লোকাল ভাষায়। আবার চায়নাতে কমিউনিকেট করতে হবে যেখানে তারা ইংরেজি হয়তো খুব ভালো এখনো ধরতে পারবে না, এমন ইংরেজি ইউজ করতে হবে যেটা চাইনিজরা বুঝে, চাইনিজ কালচারের সাথে মিল রেখে কমিউনিকেট করতে হবে। আবার আমাকে হয়তো সুইজারল্যান্ডে অথবা ইউরোপের কোনো সাপ্লায়ার বা জার্মানির কোনো সাপ্লায়ার, তার সাথে খুব সফিস্টিকেটেড কমিউনিকেশন করতে হবে, বা ইউএস এর কোনো সাপ্লায়ারের সাথে সফিস্টিকেটেড কমিউনিকেশন করতে হবে। সো আই নিড টু বিকাম এ মাল্টি লেভেল কমিউনিকেটর, যে কিনা বিভিন্ন লেভেলে কমিউনিকেট করতে পারে, কখনো খুব জুনিয়র লেভেলে কারোর সাথে, কখনো কোনো কোম্পানির এমডির সাথে, রাইট? I have to become a multi-level communicator who is comfortable of communicating at various levels. So it's very, very critical in supply chain. Next one হচ্ছে we have to become a world citizen. এইটা স্কিলের সাথে সাথে ইটস এ বিগ অপরচুনিটি। এখনকার দিনে যারা সাপ্লাই চেনে কাজ করেন, ইফ ইউ ডু নট হ্যাভ এ ওয়ার্ল্ড ভিউ ইন এভরিথিং দ্যাট ইউ ডু, তাহলে ইউ আর অ্যাকচুয়ালি ডিপ্রাইভিং ইয়োর সেলফ অ্যান্ড ইউ আর ডিপ্রাইভিং ইয়োর ওন কোম্পানি। এটা একটু মাথায় রাখবো সবাই এইভাবে। আমি বেশ কিছুদিন আগে, তখন শখের বসে বিডি জবস, প্রথম আলো জবসে ট্রেনিং নিতাম, আমি তখন কোর্সে সাপ্লাই চেইন ডিরেক্টর। সো একটা পাবলিক প্রোগ্রাম হচ্ছিল, নাম ছিল কম্পিটিটিভ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। 52 পার্টিসিপেন্টস। ওই প্রোগ্রামটা হলেই আমাদের ওই প্রথম আলো জবস থেকে বলতো যে ভাই আমরা মানুষ ডিক্লাইন করছে, আর নেওয়া যাচ্ছে না, এত বেশি ডিমান্ড। তখন খুব কম চলতো এসব, মানে কম ছিল অ্যাভেলেবিলিটি। একটা প্রোগ্রামে প্রায় 18 জন, 52 পার্টিসিপেন্টের মধ্যে 18 জন আসে হচ্ছে আকিজ গ্রুপ থেকে, আচ্ছা 10টা এসবিইউ থেকে আসে। আকিজের 10টা স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট থেকে 18 জন পার্টিসিপেন্ট আসে। তো ট্রেনিং এর শেষে কিউএনএ হচ্ছে, আমি এক পর্যায়ে বললাম যে আপনাদের তো সিএফও আছেন এখানে, ওনাকে একটা রিকোয়েস্ট করি। আমার ঠিক মনে নাই কে ছিলেন ওই সময় সিএফও, বাট দে হ্যাড দ্য সিএফও। আমি বললাম ভাই আপনি ফিরে যে একটা ইন্টারেস্টিং কাজ করবেন, আপনি তো 10টা বিজনেস ইউনিট থেকে এখানে মানুষ আসছে, স্ট্যাপলার পিন কেনেন না বিজনেসে? বলছে জি কিনি। আপনি একটু এই 10টা কোম্পানিতে কি ভ্যালুতে স্ট্যাপলার পিন কেনা হয় এটা একটু বের করার চেষ্টা করবেন, করে কম্পেয়ার করবেন। এবং আমি আপনাকে বলতে পারি উইদাউট নোয়িং এনিথিং অ্যাবাউট ইউর বিজনেস দ্যাট ইউ উইল ফাইন্ড অ্যাট লিস্ট 5 ডিফারেন্ট প্রাইসেস। উনি আমাকে বললেন স্যার ফিরে যেয়ে চেক করতে হবে না, আই ক্যান টেল ইউ নাও যে দ্যাট ইজ দ্য কেস। তার মানে হচ্ছে এত বড় একটা গ্রুপ, হ্যাঁ স্ট্যাপলার পিন হয়তো ভ্যালুতে খুবই ছোট একটা জিনিস, বাট চাইলে এটাতেও কিন্তু ইকোনমি আনা যায়। আমি বললাম ওয়াই নট ইউ এনগেজ সামবডি, যে ওই প্রোডাক্টের গায়ে হয়তো গ্রেট ওয়াল স্টেপলার পিন আছে, ওটা দেখে গ্রেট ওয়াল গুগল করলো, সাপ্লায়ার বের করলো, তার সাথে কন্ট্যাক্ট করলো, বলে আমি আকিজ গ্রুপ এত বড়, আমার অ্যানুয়াল কনজাম্পশন অফ স্টেপলার পিন হচ্ছে এত, ক্যান ইউ গিভ মি 3 or 4 কনসাইনমেন্টস থ্রু আউট দ্য ইয়ার এন্ড গিভ মি এ স্পেশাল প্রাইস, অলমোস্ট গ্যারান্টিড রিটেলে যে দামে পান তার হাফ দামের চেয়ে নিচে আপনি পেতে পারেন। মানে সিএস করতে হবে, কম্পারেটিভ স্টেটমেন্ট, রাইট? সো আপনার কাজ হচ্ছে ওয়ার্ল্ড সিটিজেন হয়ে সবসময় গ্লোবাল লেভেল অপরচুনিটি গুলোকে আইডেন্টিফাই করা। একই সাথে আপনার বিজনেস, আজকে আমরা বলি অ্যাপারেল বিজনেসের কথা এক্সাম্পলে যদি বলি, উই আর ওয়ার্কিং উইথ অল দ্য টপ ব্র্যান্ডস ইন দ্য ওয়ার্ল্ড, সো এন্ড দে ম্যানেজ দেয়ার সাপ্লাই চেইন এট এ গ্লোবাল লেভেল। আমি লোকাল লেভেলে চিন্তা করলে তো লাভ হবে না। আমাকে যখন বায়ার একটা কিছু করতে বলবে, সে আশা করবে আমি পুরো গ্লোব থেকে তার জন্য বেস্ট সলিউশনটা খুঁজে বের করি। ওয়ালমার্ট নামটাই ধরেন, ওয়ার্ল্ডের 1 নম্বর রিটেইলার, লক্ষাধিক এসকেইউ আছে, এন্ড দে এঙ্গেজ সাপ্লায়ার্স ফ্রম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যাদের কাছ থেকে পুরো ওয়ার্ল্ড থেকে ওয়ালমার্টের জন্য বেস্ট সলিউশনটা খুঁজে বের করে দেয়, এন্ড দ্যাটস হোয়াট ওয়ালমার্ট ডাজ। এর বাইরে আমি নিজে আরো কয়েকটা এরিয়া একটু অ্যাড করেছি, সবাই একটু খেয়াল করবেন। ডেটা অ্যানালিটিক্স এর যোগ্যতা বাড়ানো, কোর্স করেন বা লেখাপড়া করেন বা নিজে জানেন কি করে ডেটাকে ইন্টারপ্রেট করতে হয়, কোন সোর্স থেকে ডেটা ইজ ভ্যালিড, হ্যাঁ সঠিক ডেটা কোত্থেকে আনবো, কিভাবে ইন্টারপ্রেট করবো, কার কি অর্থ। এআই নিয়ে পড়াশোনা করেন, অটোমেশন নিয়ে পড়াশোনা করেন, ইআরপি নিয়ে জানার চেষ্টা করেন, এবং একই সাথে ইউ মাস্ট বিকাম এ ওয়ার্ল্ড ক্লাস নেগোশিয়েটর, বিকজ দিস ইজ ওয়ান থিং দ্যাট ইউ ক্যানট কম্প্রোমাইজ সাপ্লাই চেইন। এই নেগোসিয়েশন শুধুমাত্র বাইরের সাপ্লায়ারের সাথে না, এই নেগোসিয়েশন ইন্টারনালি আপনার যে কাস্টমার্স আছে, সেলস মার্কেটিং, ফাইন্যান্স, এইচআর, ইভেন কোম্পানির এমডি বা ডিসিশন মেকার্স, সবার সাথে আপনাকে নেগোশিয়েট করতে হবে। সো আমি জাস্ট টু সাম ইট আপ, আহবাব ভাই, সবার জন্য একটা হচ্ছে দিস ইজ নট জাস্ট এ নাম্বার গেম, সফট স্কিল থাকতে হবে,
we need to know how to navigate in a massive ambiguity, সবসময় ঘোলা থাকবে পরিস্থিতি, অস্পষ্ট থাকবে, তার মধ্যে we have to know how to navigate. মাল্টি লেভেল কমিউনিকেটর হতে হবে, শুধু সফিস্টিকেটেড কমিউনিকেশন জানলেই হবে না, বেসিক জানতে হবে, লেখাপড়াওয়ালা মানুষ, ভিন্ন লেখাপড়া না জানা মানুষ, বাংলাদেশি কালচারের মানুষ, ভিন্ন দেশের কালচারের মানুষ, সবার সাথে কমিউনিকেট করতে জানতে হবে। We have to be culturally sensitive in my communication. And in everything that I do, every decision that I make, I need to have a global exposure যাতে আমি maximum benefit ensure করতে পারি for the company and for my customers. ডেটা অ্যানালিটিক্স জানতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে লেখাপড়া করতে হবে, অটোমেশনের দিকে নজর রাখতে হবে। সাপ্লাই চেইনে প্রচুর কাজ অটোমেশন হচ্ছে, এবং কোভিড এর পরে অটোমেশনটা আরো বেড়ে যাবে। আমরা জানি যে ই কমার্সে চলে যাবে অনেকটা, সাপ্লাই চেইন অনেক ই কমার্স নির্ভর হয়ে যাবে অনেকটা। অ্যাবসলিউটলি। ইআরপি জানতে হবে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং, হাউ ইট ওয়ার্কস, ফিচার গুলো কি কি মডিউল আছে, কিভাবে কাজ করে, এন্ড ফাইনালি ইউ হ্যাভ টু বিকাম এ ওয়ার্ল্ড ক্লাস নেগোশিয়েটর। সো ওভার টু ইউ আবা ভাই, আই বিলিভ ইট ওয়াজ ইউজফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি খুব সুন্দরভাবে আমাদের স্কিল গুলো বললেন। যারা এই প্রফেশনে ক্যারিয়ার করতে চান তারা হয়তো একটা ধারণা পেয়েছেন আজকে। এবং দর্শক আপনাদেরকে আমি বলছি যে আমাদের সাথে আছেন এক্সপার্ট এজাজুর রহমান ভাই। তো আপনার সাপ্লাই চেইন নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, এজাজ ভাই আপনাদের উত্তর দিবেন। এজাজ ভাই, আপনার লাস্ট পয়েন্টটা নিয়ে আমি একটু শুনতে চাই। আপনি যেটা বলছেন ইফেক্টিভ নেগোসিয়েশন, আমি যতটুকু বুঝি যে একটা ফার্স্ট এন্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট যদি আমি বলি, মোস্ট ইম্পর্টেন্ট স্কিল যদি বলি, নেগোসিয়েশনটা ওয়ান অফ দেম অ্যাজ এ এসসিএম প্রফেশনাল। তো এই নেগোসিয়েশনের ক্ষেত্রে মানে আমরা জানি যে নেগোসিয়েশন করতে গেলে অনেক প্রিপারেশন নিয়ে যেতে হয় বা অনেক স্টেপ আছে নেগোসিয়েশনে করার, নেগোসিয়েশনটা যেন ইফেক্টিভ হয়। আমি তো হুট করে গিয়ে একজনের সাথে নেগোসিয়েশন করতে পারবো না, এর জন্য আমাকে কিছু প্রিপারেশন নিয়ে যেতে হবে, রাইট? এবং আমি যদি বলি ম্যাক্সিমাম আমরা বলি যে নেগোসিয়েশনে উইন উইন সিচুয়েশন থাকতে হবে। এখন এই উইন উইনটাই বা আমি কিভাবে জাস্টিফাই করব? আমরা অনেকে মনে করি যে আমরা যদি 50-50 থাকি তাহলেই বোধহয় উইন উইন হয়। আসলে 60-40ও তো উইন উইন হতে পারে বা 70-30ও উইন উইন হতে পারে। সো এই জিনিসটা যদি নেগোসিয়েশন নিয়ে যদি ছোট্ট করে আমাকে একটু বলতেন। থ্যাংক ইউ ভাই, আই এম ভেরি ইমপ্রেসড এগেইন আপনার নেগোসিয়েশন নলেজ নিয়ে। আজকে ওয়ার্ল্ড ওয়াইড আমরা স্ক্রিনে চলে যাই, মারুফ আমরা স্ক্রিনে চলে যাই, স্লাইড না হলে চলবে। যে নেগোসিয়েশনটা আমরা প্রমোট করি ওয়ার্ল্ড ওয়াইড, হ্যাঁ, আগের দিনে নেগোসিয়েশনকে আমরা বলতাম ডিস্ট্রিবিউটিভ নেগোসিয়েশন। মনে করেন আবাব ভাই, আপনি আর আমি একটা পিৎজা নিয়ে লাঞ্চে বসছি, রাইট? পিৎজাটাই হচ্ছে আমাদের নেগোসিয়েশনের বিষয়বস্তু। সো 6টা স্লাইস, আপনি 3টা নিলেন, আমি 3টা নিলাম। অ্যাজ ইউ সেড, সাধারণভাবে বাংলাদেশে আমরা সবাই যেভাবে জানি, অনেকে এটাকে উইন উইন বলবো, সমান সমান। এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ নেগোসিয়েশন। ডিস্ট্রিবিউটেশনের ক্ষেত্রে আমি কি করে সমান সমান পেলাম, দেখলাম যে দৃশ্য তো দেখলাম আপনি হাফ আমি হাফ, সো ইটস এ উইন উইন। কিন্তু এখন ওয়ার্ল্ডে যে নেগোসিয়েশন আমরা প্রমোট করি সেটার নাম হচ্ছে ইন্টিগ্রেটিভ নেগোসিয়েশন, মিউচুয়াল বেনিফিট নেগোসিয়েশন, প্রিন্সিপাল নেগোসিয়েশন অথবা উইন উইন নেগোসিয়েশন, সবগুলো একই জিনিস। মিউচুয়াল বেনিফিট নেগোসিয়েশন বা ইন্টিগ্রেটিভ নেগোসিয়েশন, তার মানে যখনই আমি আপনার সাথে নেগোসিয়েশনে যাচ্ছি, আমার প্রাইমারি ফোকাসই থাকবে আপনার হাত ধরে কি করে ইনস্টেড অফ চপিং দ্য পাই আই ক্যান এক্সপ্যান্ড দ্য পাই, আমি বেনিফিটটাকে আরো বাড়াতে পারি কি করে। সো আমি পিৎজার এক্সাম্পলে ফিরে আসি। সো ইউ এন্ড আই সিট উইথ দ্য পিৎজা আসলো, ডেলিভারি হলো। ফার্স্ট থিং আপনি আমাকে বলেন, এজাজ ভাই আপনার কি অবস্থা, হাউ হাংরি আর ইউ? ভাই আই এম ডেড হাংরি, আজকে সকালে তো জানেন আমি ছুটা বুয়া মানুষ, সকালে হালকা নাস্তা খেয়ে ছুটতে হয়েছে, অনেক দূরে ট্রেনিং ছিল, সো আই ওয়েন্ট দ্যাট, মানে ব্রেকফাস্ট করার সুযোগ হয়নি, সো আই এম রিয়েলি ভেরি হাংরি। আপনার কি অবস্থা? আপনি বলেন, আরে বলেন না, মা আসছে বাড়ি থেকে, দুনিয়ার যত পিঠা পায়েস যা আছে সব নিয়ে আসছে, আমার গলা পর্যন্ত খেয়ে আসছি সকালে, আমার এখনো লাঞ্চের অ্যাপেটাইট নাই, আপনি ঠিকঠাক মতো নেন, আমার জন্য 1-2 স্লাইস হলেই চলবে। তখন আপনাকে আমি 2 স্লাইস দিলাম, আপনি খুশি আমাকে 4টা স্লাইস দিলেন। 2টা স্লাইসে আপনার স্যাটিসফ্যাকশন লেভেল ঠিকঠাক মতো আসলো, আমিও স্যাটিসফাইড হলাম 4টা স্লাইসে। আপনি যদি 3টা স্লাইস নিতেন আপনি হয়তো ওভারফেড হতেন, ডিসকমফোর্টে পড়তেন। আমি যদি 3টা স্লাইস নিতাম আমি আন্ডারফেড হতাম, আমিও ডিসকমফোর্টে থাকতাম। সো তখন আসলে দৃশ্য তো দেখা যাচ্ছে 3 স্লাইস, কিন্তু আমরা দুজনে আসলে লুজ সিনারিওতে থাকতাম। 3টা খেয়ে আপনার ডিসকমফোর্ট, আমারও 3টা খেয়ে ডিসকমফোর্ট। উইন উইন করার জন্য আমাদের যেটা করতে হয়, নেগোসিয়েশনের কথা বলছি যারা শুনছেন সবার জন্য, ইটস এ চমৎকার প্রশ্ন ভাই, থ্যাঙ্কস ফর দ্যাট। You should never negotiate on the basis of position. এই যে আপনি 3টা আমি 3টা, এটাকে বলা হয় পজিশনাল নেগোসিয়েশন।
negotiation should always happen on the basis of interest based negotiation করবেন, instead of thinking and talking about what you are negotiating for. You should always ask question why you are negotiating. এই ওয়াইটা যখন অ্যান্সার করতে পারবেন তখনই, এবং যদি দুইজনের ওয়াইটারই অ্যান্সার আসে, উনি কি উদ্দেশ্য নিয়ে আসছেন আদার সাইড, আপনি কি উদ্দেশ্য নিয়ে আসছেন, এই দুই দিকের ওয়াইটা যখন অ্যান্সার হবে, ইট উইল বি এ উইন উইন নেগোসিয়েশন। সো নেক্সট টাইম যখন নেগোসিয়েশন টেবিলে যাবেন, আপনার কাজ হবে নিজের ব্যাপারে তো জানবেনই, নিজের প্রয়োজনটা খুব ভালো করে জানবেন, কেন নেগোসিয়েশনে যাচ্ছেন, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট, কতটুকু ছাড়তে পারবেন, কতটুকু না হলেই না, হ্যাঁ, এটার সাথে আপনার কোম্পানির স্ট্র্যাটেজিক অবজেক্টিভ কি নেগোসিয়েশনের সাথে, সবকিছু জানবেন। যেটা জানেন না নর্মালি, সেটাই মনে করাই দিচ্ছি আমি, এই জন্য এই প্রসঙ্গটা আনা। We hardly do good research about the other side. নেগোসিয়েশনে সাকসেসফুল হতে হলে আপনি নিজের সম্বন্ধে যা জানবেন তার চেয়ে বেশি জানতে হবে আদার সাইড সম্বন্ধে। এবং আপনাকে একটা অ্যানালজি দিয়েই বলি দর্শকদের, যে সেলার এবং বায়ার, আমি শিওর আপনারা আমার সাথে এগ্রি করবেন, সেলার বায়ার যখন নেগোশিয়েট করে, আপনারা অনেকেই মনে করেন বায়ার জিতে, আসলে জিতে না, সবচেয়ে বেশি জিতে হচ্ছে সেলার। কেন সেলার জিতে? বিকজ সেলার বায়ারের উপরে প্রচুর রিসার্চ করে আসে, সে কি পছন্দ করে, কতটুকু পছন্দ করে, এখন কার কাছ থেকে কেনে, কি দামে কেনে, বছরে কয়বার কেনে, এই সব রিসার্চ কিন্তু সেলার করে আসে। আর বায়ার মোটামুটি কিং কং এর মতো নেগোসিয়েশন টেবিলে যায় এই চিন্তা করে যে আমি তো নিলে নিলাম, না নিলে নাই, কন্ট্রোল তো আমার হাতে, আসলে কিন্তু সে হেরে যায়। সো যদি বায়ার সেলার ইরেসপেক্টিভ আপনাকে ভালো করতে হয় নেগোসিয়েশনে, you need to do extensive research about the other side to understand why that side is coming to the negotiation table, সে কি অ্যাচিভ করতে চায়। আর প্রবলি যেহেতু ছোট করে বলতে বলছেন আহবাব ভাই, আরেকটা বিষয় মাথায় আসলো তাই বলি, যে তিনটা বিষয়ে কন্ট্রোল যার থাকে সে নেগোসিয়েশনে ভালো করে, সেটা যেই পার্টি হোক, সেলার বা বায়ার। ইনফরমেশন, পাওয়ার এবং টাইম। আমি আবার বলছি, তিনটা বিষয়ে দখল যার বেশি থাকে তার নেগোসিয়েশন উইন করার চান্সটা বেশি। ইনফরমেশন, পাওয়ার এবং টাইম। ইনফরমেশনের কথা একটু আগে বললাম, ইউ নো আ লট অ্যাবাউট ইউর সাইড, লট অ্যাবাউট আদার্স, অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান। ওই আদার সাইডের হাতে আর কি কি চয়েস আছে আপনার কাছে ব্যবসা না করলে, হ্যাঁ, সব কিছু জানেন। পাওয়ার, অনেক সময় ইনফরমেশনই পাওয়ারফুল হয়ে যায়, অনেক সময় পজিশনের কারণে আপনি পাওয়ারফুল। কেমন? বায়ার জেনারেলি একটু বেটার পাওয়ারে থাকে, বাট sometimes supplier is also at a better power because সে এমন প্রোডাক্ট বানায় যেখানে আপনার হাত পা বাঁধা, তার কাছেই যেতে হবে, অথবা তার কোয়ালিটি এত সেরা আপনি ওটা ছাড়া অন্য জায়গায় যাবেন না, অথবা তার রেপুটেশন এত হাই যে বায়ার হয়তো আপনাকে বলে দিচ্ছে, আপনাকে যার কাছ থেকে যে কিনে, যে ভাই ওই সাপ্লায়ারের প্রোডাক্ট কিন্তু দিতে হবে। সো যদিও সে সাপ্লায়ার, কিন্তু সে পজিশনে কিন্তু আপনার উপরে, আপনাকে এই পাওয়ারটা মাথায় রেখে নেগোসিয়েশনে যেতে হবে। 3 নাম্বার হচ্ছে টাইম। যে কোনো নেগোসিয়েশন যখন হাতে সাফিসিয়েন্ট টাইম রেখে করেন, ইউ আর মোর পাওয়ারফুল, ইউ আর মোর ইন কন্ট্রোল। একটা মুদির দোকানে যাওয়ার কথাই বলি, বা আপনি যখন এই যে ঈদের শপিং এর সুযোগ তো এবার হয় নাই সবার, নর্মালি যখন যান, অথবা যে কোনো কেনাকাটায় যখন যান, যখনই দোকানি জানে যে আপনি একটু রাশে আছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যায় তাড়াহুড়ো করছেন, তখন কিন্তু আপনার ঠকার চান্স থাকে, কারণ সে জানে খুব অল্প সময় আপনি ডিসিশনটা নেবেন। সো ইউ নিড টু হ্যাভ গুড কন্ট্রোল অন দিস 3 থিংস টু বিকাম সাকসেসফুল ইন নেগোসিয়েশন: ইনফরমেশন, পাওয়ার এবং টাইম। পাওয়ার যদি আপনি পজিশনাল পাওয়ার কমও থাকে, আপনি নলেজ এমন রাখেন যাতে ইউ বিকাম মোর পাওয়ারফুল ইন দ্য নেগোসিয়েশন টেবল। ওভার টু ইউ আহবাব ভাই, আই হোপ ইট ওয়াজ ইউজফুল, এবং আপনার প্রশ্নের উত্তর দিয়েছি সঠিকভাবে আশা করি। জি, থ্যাংক ইউ। আরেকটা জিনিস মনে হয় এখানে ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে অপশনস রাখা। আমার যদি একটা অপশন না নিয়ে যাওয়া আর কি, আমি যদি একাধিক অপশন রাখি তখন হয়তো আমার ডিসিশন নিতে, নেগোসিয়েশন করতে বোধহয় একটু সুবিধা হয়। এটা আমরা নেগোসিয়েশনের ভাষায় বলি বাটনা, বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্ট। তার মানে হচ্ছে আমি শুরুতেই প্ল্যান করে যাব। আচ্ছা, আরেকটা বলি দর্শকদের উদ্দেশ্যে, এটা আমার ট্রেনিং এর প্রচারের জন্য না, আমার 3টা ট্রেনিং দেশে সবচেয়ে বেশি চলে আপনাদের দোয়ায়: লিডারশিপ, নেগোসিয়েশন এবং কমিউনিকেশন। সো নেগোসিয়েশন, এই কথাটা আমি বলি, এটা দর্শকদের জানার জন্য বলি, যে বাটনা স্ট্যান্ডস ফর বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্ট। তার মানে আমি নেগোসিয়েশনে যাওয়ার আগে জেনে যাব, যদি আমার এই নেগোসিয়েশন ফেল করে, আমার হাতে সর্বোচ্চ সেরা অপশন কোনটা আছে। আমার অপশন তো অবশ্যই, আহবাব ভাই যেটা বলেন, আমি অপশন অবশ্যই জেনে যাব, কিন্তু একই সাথে এই সব অপশনের মধ্যে কোন অপশনটা আমার জন্য সেরা সেটা জেনে যাব। এবং আমি শুধু আমার বাটনাটাই জানবো না, আমি আদার সাইডের বাটনাও জেনে যাব, যে তার হাতে সম্ভাব্য সেরা অপশন কি থাকতে পারে।
এটা মাথায় রাখবো যে আমি যখন নেগোশিয়েট করছি, আমার বাটনা যদি আমাকে আদার সাইড যে অফার করছে তার চাইতে বেটার হয়, তাহলে হয়তো ওখানে নেগোসিয়েশন আমার হবে না। আর যদি আমার বাটনা আদার সাইড আমাকে যে অফার করছে তার চাইতে দুর্বল হয়, তাহলে হয়তো আমার নেগোসিয়েশনটা হবে। আই হোপ সবাইকে আমি বুঝাতে পারছি কথাটা। অপশন তো অবশ্যই জানবেন সবগুলো, কিন্তু তার মধ্যে সেরা অপশনটাও জেনে যাবেন, যাতে আপনি ভালো করে জানেন আপনার ওয়াক অ্যাওয়ে পয়েন্ট কি হতে পারে। কারণ আপনাকে আপনার বার্গেনিং পার্টনার যা অফার করছে সেটা যদি পার্টনার নিচে হয়, তাহলে তো আপনার ওখানে নেগোশিয়েট করার কোনো মানেই হয় না, এগ্রিমেন্টে যাওয়ার কোনো সুযোগই নাই। আর যদি যা অফার করছে সেটা আপনাকে যা আপনার যে পার্টনার তার চেয়ে বেটার হয়, দেন ডেফিনেটলি, এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু আপনার পার্টনার যদি স্ট্রং হয়, চাইলে নেগোসিয়েশন টেবিলে সময় মতো সেটা রিভিলও করতে পারেন যে ভাই আমার হাতে অলরেডি অপশনটা আছে, ইউ হ্যাভ টু ডু সামথিং বেটার দ্যান দিস। হ্যাঁ, সো সেটা অপশন জানবো, একই সাথে অপশনের সেরাটাও জেনে যাবো কোন অপশনটা আমার জন্য সেরা। থ্যাংক ইউ। আমরা কি একটু দর্শক কমেন্টস বা প্রশ্নে যেতে পারি? জি প্লিজ। আমি যদি দুই একটা কমেন্টস করি। আপনি এখানে সুলতানুর আশিফ, উনি বলছেন গ্রেট টু সি ইজাজ ভাই, লুকিং ফরওয়ার্ড টু দ্য প্রোগ্রাম, উনি প্রশংসা করেছেন। দেন আমি আব্দুল্লাহ আল মারুফ এসকে, উনি বলেছেন কুড ইউ প্লিজ সাজেস্ট এনি বুক নেম ফর সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। ওকে, একটু বইয়ের নাম জানতে চাই। একটা বই বাজারে পাওয়া যায়, এবং বইয়ের সাথে আমার অ্যাসোসিয়েশন এখন কত বছর হবে, 2006 থেকে এখন কত বছর, প্রায় 14 বছর, রাইট? 14 বছর। আপনারা জানেন আমি ISCEA রিপ্রেজেন্ট করি, ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স, যেটা বাংলাদেশে না, যেটা পুরো পৃথিবীতে প্রথম সাপ্লাই চেইনের প্রফেশনাল সার্টিফিকেশন ইন্ট্রোডিউস করে ব্যাক ইন 2003। ইটস এ ভেরি মডার্ন অর্গানাইজেশন, বাট দে হ্যাভ অলসো বিকাম দ্য মার্কেট লিডার ফর অবভিয়াস রিজনস। তো আমি 2006-এ জাস্ট আমার ইচ্ছা হচ্ছিল একটা সাপ্লাই চেইনের বই কিনি। আমি বাংলাদেশে এসেছিলাম একটু অফিসিয়াল কাজে বা ছুটিতে, আমার ঠিক মনে নেই, আমি তখন শ্রীলঙ্কায় পোস্টেড। সো বাংলাদেশের বাজার থেকে আমি তখন সেকেন্ড এডিশন পিক করি এই বইটার নাম হচ্ছে সাপ্লাই চেইন প্ল্যানিং স্ট্র্যাটেজি এন্ড অপারেশন, সামথিং লাইক দ্যাট, বাট বইটা খুব কমনলি সুনীল চোপড়ার বই নামে পরিচিত। এবং ফরচুনেটলি বইটা প্রচুর পাওয়া যায় বাংলাদেশে, এবং এই বইয়ের বোধহয় বাংলাদেশের সর্বোচ্চ ক্রেতা হচ্ছে মাইন্ড ম্যাপার, কারণ প্রত্যেকবারই 20-30টা 40টা করে বই কিনি, বিকজ আমাদের স্টুডেন্টদের এটা লাগে। সো আমাদের কাছে মোটামুটি সবসময় থাকে, আর পিয়ারসন্স এর বই বাজারেও পাওয়া যায়। সো এটা চমৎকার একটা বই, সুনীল চোপড়ার সাথে মেন্ডেলের লেখা, যদিও নামটা ইন্ডিয়ান, বা বইটা কিন্তু আমেরিকার বই। হ্যাঁ, এটা পাবলিশ ওখান থেকে, প্রফেসর দেয়ার। চমৎকার এই জন্য যেখানে ইলাস্ট্রেশন গুলো অত্যন্ত মানে একেবারে বাস্তবসম্মত এবং রিয়েল লাইফের ইলাস্ট্রেশন এক্সাম্পল। সো খুবই ইউজফুল পড়াশোনা হয়। আপনি সাপ্লাই চেইনের যদি কোনো কোর্স ISCEA এর সাথে করতে আসেন তখন এটা কাজে লাগবে। সো প্লিজ হ্যাভ দ্যাট বুক এন্ড কিপ দ্যাট বুক। এটা আমি সবাইকে সাজেস্ট করব। ইটস এ গুড বুক। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন দর্শক রনি খান বলেছেন সুপার থট অন নেগোসিয়েশন। অ্যাকচুয়ালি আপনার এই পিজার এক্সাম্পলটা আমারও খুব পছন্দ হয়েছে। এটা মানুষের বুঝতে সুবিধা হয়। আসলে উইন উইন বলতে আমরা আসলে অনেক সময় কনফিউজড হয়ে যাই, সবসময় 50-50 উইন উইন হয় না, সেটা আপনার এক্সাম্পল থেকে আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারলাম আর কি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকজন দর্শক, যখন আপনার যদি প্রশ্নের পরে এখানে কিছু ইন্টারেস্টিং পিক্টোরিয়াল ডেপিকশন ছিল ফর অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড, হয়তো শেষের দিকে আপনি সুযোগ দিবেন, তখন আমি দেখাবো। জি, আমি একটু দর্শকদের কোশ্চেনটা পড়ে নিই। নাইম শাহরিয়ার, উনি বলেছেন সাপ্লাই চেইন এলিমিনেট স্টোরেজ প্রসেস, হাউ ক্যান উই ইমপ্লিমেন্ট ইফেক্টিভ সাপ্লাই চেইন টু এলিমিনেট স্টোরেজ, উনি জানতে চেয়েছেন। স্টোরেজ আসলে এলিমিনেট হবে না। স্টোরেজে যেটা হয়, যেমন আমি টয়োটার এক্সাম্পল দিয়ে বলি। হ্যাঁ, টয়োটা, আমি শিওর যে আপনি রিলেট করতে পারবেন যিনি প্রশ্নটা করেছেন। টয়োটা জাস্ট ইন টাইম প্র্যাকটিস করে। এটা আরেকটু এলাবোরেট করে বলতে হবে আপনাদেরকে যে টয়োটা যেদিন গাড়ি বানায় সেদিন একটা পার্টের সাপ্লাই পায়। মনে করেন একটা ফ্লোর ম্যাট গাড়ির ভিতরে যেটা যায় কারে, অথবা একটা লাইট যেদিন লাগবে সেদিন সাপ্লাই পাচ্ছে। সো হাউ ইজ দ্যাট পসিবল? এটা পসিবল করতে হলে আপনাকে আরেকটু পিছনে যেতে হবে। এক্সাম্পল দিয়ে বলি, টয়োটা বলে that our competition can steal the database of our suppliers, but they cannot steal the relationship that we maintain with our suppliers. এটা টয়োটা বলে টয়োটার সাপ্লায়ার সম্বন্ধে। আর টয়োটার সাপ্লায়াররা বলে টয়োটা knows our business more than we know.
সো যে জন্য আমি কথা দুইটা বললাম সবাই যাতে রিলেট করতে পারেন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কিন্তু কথাটা, হ্যাঁ, Right. আপনার মধ্যে যদি কোলাবোরেশন বা কোলাবোরেটিভ মানসিকতা না থাকে তাহলে কিন্তু সাপ্লাই চেইন কালচারের সাথে আপনি একাত্ম হলেন না। সো আপনাকে জিরো ইনভেন্টরি বা স্টোরেজ এলিমিনেট করার কথা যেটা বললে, এটা যদি করতে হয়, টয়োটার এক্সাম্পলেই থাকি, টয়োটা দিনেরটা দিনে ডেলিভারি পেতে পারে বিকজ somebody else is maintaining the inventory for Toyota. And why somebody else will be encouraged to maintain that? যখন কিনা টয়োটা রিলায়েবিলিটির সাথে তার প্ল্যান গুলো তার সাপ্লায়ারের সাথে শেয়ার করে। এবার বাংলাদেশের প্রেক্ষাপটে বলি, দেখেন আপনি যিনি প্রশ্ন করেছেন মিলে কিনা। জি। আপনার যদি টেন্ডেন্সি হয় সাপ্লায়ারের কাছ থেকে ইনফরমেশন উল্টো হাইড করা, সাপ্লায়ারকে সঠিক পিকচার কখনো না দেয়া, তাকে ব্লাফ করা, তাকে ডজ করা, তাকে ইনফরমেশন পুরোপুরি না দিয়ে তাকে এক্সপ্লয়েট করা, তাহলে প্লিজ মনে রাখবেন সাপ্লায়ার নিজেও একটা ব্যবসায় আছে, তাকেও প্রফিট করতে হবে। সেও কিন্তু জামাতে প্রচুর স্লিভ তৈরি করবে, এক এক স্লিভে এক এক পার্সেন্টেজ ধরা থাকবে, যতটুকু খোলাতে বাধ্য ততটুকুই খুলবে, আপনাকে কখনোই পুরো ইনফরমেশন দিবে না। সো ফর ইউ টু বিল্ড, যদি এলিমিনেট করতে চান স্টোর, ফর ইউ টু বিল্ড দোজ টাইপ অফ রিলেশনশিপ উইথ ইউর সাপ্লাই চেইন পার্টনার্স, ইউ মাস্ট ব্রিং ট্রাস্ট ইন দ্য সাপ্লাই চেইন। আর ট্রাস্ট তখনই আসবে যখন আপনি এটার জন্য এফোর্ট দিবেন, ট্রাস্ট অটোমেটিক আসবে না। যখন আপনি রিলায়েবিলিটির সাথে তার সাথে ইনফরমেশন শেয়ার করবেন, সাপ্লায়ারকে পার্টনার হিসেবে বিবেচনা করবেন। একটা চমৎকার এক্সাম্পল মাথায় আসলো, আবার 1 মিনিটে দিয়ে দিই। 2000 সালে আমি যখন প্রথম হেড অফ ডিভিশন হই কোর্সে, আমার বয়স তখন অনেক কম, 28.5 বছর বয়স। কোর্সে একটা সুন্দর প্র্যাকটিস ছিল যে যখনই আপনি ডিভিশন হেড হবেন, আপনাকে আপনার লাইনে সেরা এডুকেশনে পাঠানো হবে, পৃথিবীর যেখানে থাকুক সেটা। লাইকওয়াইজ যেহেতু আমি সাপ্লাই চেইন, তখন আমাদের ডিপার্টমেন্টকে সাপ্লাই চেইন বলতো না, বলতো লজিস্টিক্স। সাপ্লাই চেইন নামটা আরো একটু পরে হয়েছে, আরো 2-3 বছর পরে। I was sent to a university called Cranfield University in the UK, যেটা তখনকার সময়ও সাপ্লাই চেইনে 1 নম্বর ইউনিভার্সিটি, এখনো সাপ্লাই চেইনে 1 নম্বর ইউনিভার্সিটি। ওখানে আমরা ওই প্রোগ্রামটায় বোধহয় 14 জন ছিলাম টোটাল, বিভিন্ন কোম্পানির। পুরো কোর্স ওয়ার্ল্ড থেকে আমি ছিলাম একা। কোর্সের যে 152টা দেশের ব্যবসা, এই ওয়ার্ল্ডে আই ওয়াজ দ্য অনলি পার্টিসিপেন্ট। সিনিয়র ম্যানেজমেন্টের জন্য ডিজাইন করা একটা প্রোগ্রাম। সো আমাদের ওয়ান অফ দ্য ব্যাচমেট ছিলেন হচ্ছে একজন ভদ্র মহিলা, যিনি ইস্টার্ন ইউরোপিয়ান সাপ্লাই চেইন অফ প্রক্টর এন্ড গ্যাম্বলের সাপ্লাই চেইন হেড, ইস্টার্ন ইউরোপিয়ান রিজনের সাপ্লাই চেইন হেড, ভদ্র মহিলা। ওই সময় তিনি একটা এক্সাম্পল দিলেন, যেটা আমি অনেক ফোরামে শেয়ার করেছি, আজকেও সুযোগ হয়েছে, মনে হয়েছে শেয়ার করি, অনেককে অবাক করবে। যে পিএনজি তার যে কোর্স সেট অফ সাপ্লায়ার্স, তাদের কাছে কি করে, তাদের যে রেসিপি ডেটাবেজ আছে সেটাতে অ্যাক্সেস অ্যালাউ করে। মানে সাপ্লায়াররা থ্রু দ্য ওয়েব পিএনজির রেসিপি ডেটাবেজে অ্যাক্সেস করতে পারে। কেন পারে? ওখান থেকে রিলেভেন্ট রেসিপি নিয়ে দে ক্যান কন্ডাক্ট রিসার্চ ইন দেয়ার ল্যাবরেটরি অ্যান্ড মেক ইমপ্রুভমেন্ট সাজেশন টু পিএনজি। চিন্তা করে দেখেন, লাইকওয়াইজ প্রিভিয়াস বছর 2000 সালের আগের বছর প্লাস্টিক প্রডিউসার, আপনারা পিএনজির প্রোডাক্ট গুলো জানেন, হেড এন্ড শোল্ডার অ্যাটলিস্ট মনে করতে পারবো সবাই, অনেক প্লাস্টিক কন্টেনার ইউজ করে। সো যারা পিএনজির প্লাস্টিক প্রোভাইডার, তারা রিসার্চ করে দেখলো দ্যাট পিএনজির প্লাস্টিক বোতল গুলো ওভার ইঞ্জিনিয়ার্ড, অতিরিক্ত প্লাস্টিক পরিমাণ আছে তার মধ্যে, পলিপ্রোপাইলিন বেশি আছে। ওরা রিসার্চ করে একটা সাজেশন দেয় যে তোমরা অ্যাক্রস দ্য বোর্ড তোমার সব প্লাস্টিক কন্টেনারে পলিপ্রোপাইলিনের পরিমাণ কমাতে পারো। সো পিএনজি টুক দ্যাট সাজেশন, ওটা তাদের ল্যাবরেটরিতে ট্রাই করলো, ট্রাই করে দেখলো এটা সঠিক, পিএনজি সেটা অ্যাপ্লাই করলো এবং তাদের গ্লোবাল প্রফিটের 29% আসলো শুধুমাত্র প্লাস্টিক রিডাকশন থেকে। এন্ড পিএনজি সেই বেনিফিটের হাফ শেয়ার করলো তার সাপ্লায়ারের সাথে। সো যে জন্য এক্সাম্পলটা দিলাম, আপনার যদি সাপ্লায়ারকে এনিমি মনে হয় যে তাকে সবসময় ঠকাতে হবে, তাহলে প্লিজ জানবেন আপনিও সাপ্লায়ারের কাছে সবসময় ঠকছেন। আর যদি পার্টনার হওয়ার মতো মানসিকতা থাকে, যেটা কিনা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এই কালচারটা এনকারেজ করে, when you consider the other side as a partner, you have to build a trustworthy relationship. তার কাছে ইনফরমেশন এমন ভাবে শেয়ার করেন যেটা সঠিক, তখন সে আপনার জন্য ইনভেন্টরি ম্যানেজ করবে, আপনার হয়তো ওয়্যারহাউসের প্রয়োজন বা স্টোরেজের প্রয়োজন থাকবে না।
একটু লম্বা করে থ্যাংক ইউ দিলাম, বাট থ্যাংক বিকজ এর মধ্যে অনেকগুলো অ্যাঙ্গেল ছিল আরো, সো আই থট ইউ। ইট বি আমি ইউজফুল। এখানে একটু আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই, যদি আপনি প্লিজ। রিলেট রিলেট হবে কিনা আমি জানি না, কিন্তু নেগোসিয়েশন স্কিলটা বা যে এই যে আপনি যেটা বললেন স্টোরেজ ব্যাপারটা, এটা অনেক সময় ব্যবসায় প্রফিটেবিলিটিটা ইনক্রিজ করে। আমি একটা কোম্পানির কথা বলছি যারা 2018 সালে তাদের যে এই পরিমাণ সেল ছিল, 2019 সালে তাদের সেলের পরিমাণ অনেক কম ছিল, বাট তাদের প্রফিটেবিলিটি বেশি ছিল শুধুমাত্র এই সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দক্ষতার কারণে। তারা যে কাজটা করেছিল, তাদের যে র ম্যাটেরিয়াল গুলো লাগে, তাদের দুধ লাগে, চিনি লাগে, হ্যাঁ এরকম ফ্যাট লাগে, ভেজিটেবল ফ্যাট লাগে, তো তারা এই ম্যাটেরিয়াল গুলো অফ সিজনে কন্ট্যাক্ট করে আপনার ইয়ের সাথে, ভেন্ডরের সাথে, যখন প্রাইসটা কম থাকে। তারা তখন সারা বছরের জন্য তারা কন্ট্যাক্ট করে ফেললো যে আমার পুরো বছরে এত টন চিনি লাগবে, এত টন দুধ লাগবে, এত টন ফ্যাট লাগবে, কিন্তু এটার ডেলিভারিটা হবে কোয়ার্টারলি। আমার কোয়ার্টারলি যে পরিমাণ লাগে তারা ওইভাবে ডেলিভারিটা দিবে। তাতে করে দেখা গেল কি যে তাদের এই যে প্রাইসিংটা অনেক, তারা অনেক কমে প্রাইস পেলো, এবং তাদের এই লাস্টে গিয়ে দেখা যায় প্রফিটটা অনেক বেড়ে গেছে, সেল কম হলেও প্রফিট বেড়ে গেছে। সো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এখানে একটা বিশাল ভূমিকা ছিল। আপনি যদি কিছু অ্যাড করতে চান। I think this is precisely the case. বাংলাদেশে সিন্ডিকেশন দিস দ্যাট এই শব্দগুলোই নষ্ট হয়ে গেছে এটা অদ্ভুত ব্যবহারের কারণে, বাট এই সিন্ডিকেশন বা পার্টনারশিপ কিন্তু সারা পৃথিবীতেই চলে। যেমন সাপ্লাই চেইনে একটা কনসেপ্ট আছে কল ভেন্ডর ম্যানেজ ইনভেন্টরি, ভিএমআই, যেখানে ভেন্ডর তার ইনভেন্টরি আপনার ঘরে রেখে দিবে, আপনি একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যে পরিমাণ ব্যবহার করবেন শুধু ততটুকুর জন্য সে আপনাকে ইনভয়েস পাঠাবে। এটা কিন্তু অনেক পুরনো কনসেপ্ট, অনেক দিন ধরে চলছে সাপ্লাই চেইনে। সো লাইকওয়াইজ আপনি যদি পার্টনারশিপ তৈরি করেন, এবং খুবই চমৎকার ভাবে বললেন আহবাব ভাই, যে আপনার যদি কেনায়, বাংলাতেই বোধহয় এই ধরনের একটা কথা আছে না, কেনায় যদি সাশ্রয় হয় তাহলে বেনিফিট আসে, এই ধরনের একটা কথা চালু আছে। তো সবসময় যদি সেলস রেভিনিউ দিয়ে আসে তা কিন্তু না, কেনাতে। আর অডিয়েন্সের জন্য বলি, এক্সটেন্ডেড সাপ্লাই চেইন যেটার কথা আমি শুরু থেকে বললাম, সেটা কি রিপ্রেজেন্ট করে এবার একটু শুনেন। আমি আহবাব ভাইয়ের পোস্টে দেখে অবাক হচ্ছিলাম, যিনি সাপ্লাই চেইনকে বিজনেসের মেরুদণ্ড বলেছেন, which is actually true. একটা বিজনেসের 60 to 70% কস্ট হচ্ছে সাপ্লাই চেইন কস্ট। এটা ম্যানেজ করার জন্য যদি কেপেবল মানুষ না থাকে, আজকে সাপ্লাই চেইন স্কিল নিয়ে আমরা কথা বলছি, তাহলে চিন্তা করে দেখেন, আপনি যদি একটা ব্যবসার মালিক হন, আপনি আপনার বিজনেসের 70% কস্ট হ্যান্ডেল করার জন্য কি আনএডুকেটেড, আনস্কিলড, আনপ্রফেশনাল মানুষের হাতে ছাড়বেন? না, আমার দুঃখের জায়গাটা কোথায় দেখেন, যে জন্য আমি এটাকে একটা মিশন হিসেবে নিয়েছিলাম ব্যাক ইন 2010, যখন আমি নিজে কর্পোরেট ওয়ার্ল্ড ছেড়ে এসে কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে কনসালটেন্ট হিসেবে কাজ করতে চাই বা ট্রেনার হিসেবে। তা আমরা গত 9.5 বছরে উই হ্যাভ ক্রিয়েটেড 3,500 রিসোর্সেস বাংলাদেশে আপনাদের দোয়ায়, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন লেভেল ISCEA সার্টিফিকেশন দিয়ে। সো বিজনেসে আমার একটা স্বপ্ন আছে, আমি জানি না আমার জীবদ্দশাটা দেখে যাব কিনা। একটা ইন্ডাস্ট্রির কথা দিয়েই স্বপ্নটার কথা বলি। ধরেন আমাদের 6,500 অ্যাপারেল ফ্যাক্টরি আছে আরএমজি, হয়তো অনেকগুলো বন্ধ হয়ে গেছে এর মধ্যে ক্রাইসিসে। আমার একটা স্বপ্ন হচ্ছে প্রতিটা আরএমজি ফ্যাক্টরিতে একজন করে কোয়ালিফাইড সাপ্লাই চেইন প্রফেশনাল থাকবেন, হোক সেটা ISCEA কোয়ালিফাইড বা অন্য কোনো জায়গায়। কেন? বিকজ পুরো গেমটা কিন্তু আসলে সাপ্লাই চেইনের। তারপরে যে রিটেল ব্যবসা আরো বাড়বে বাংলাদেশে, হ্যাঁ, স্বপ্নের মতো অনেক স্টোর বাড়বে। এই পুরোটা একটা সাপ্লাই চেইন গেম, কিন্তু ইটস নট এ মার্কেটিং গেম, ইটস এ সাপ্লাই চেইন গেম। কারণ সাপ্লাই চেইন কাজ করা হচ্ছে দুইটা ডাইমেনশন নিয়ে, এফিসিয়েন্সি এবং রেসপন্সিভনেস, কস্ট কমানো এবং স্পিড বাড়ানো, এই হচ্ছে সাপ্লাই চেইনের কাজ। আমি আহবাব ভাই প্রসঙ্গক্রমে যেহেতু এসছে, একটু আমি চাইবো মারুফ ভাই যদি একটু স্ক্রিনটা দেন। এখানে একটা স্লাইড আছে ফ্রম এ স্পেশাল বুক কল দ্য নিউ সাপ্লাই চেইন এজেন্ডা। আই বিলিভ এটা সবাইকে একটু হেল্প করবে। সরি, নট দিস ওয়ান। কোথায় গেল? দিস ওয়ান। এখানে সবাই একটু লক্ষ্য করব যে একটা সময় মনে হতো সাপ্লাই চেইন শুধু ব্যাক অফিসের কাজ করে, সরাসরি সেলসে কোনো কন্ট্রিবিউশন নাই। অনেকে কনভেনশনালি এখনো সাপ্লাই চেইনকে কস্ট সেন্টার হিসেবে দেখেন। সো দিস ইজ এ নিউজ ফর ইউ, ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চ করে যদি ডিসিশন মেকারদের যারা শুনছেন তাদের জন্য কথাটা বলছি, যে কি করে রেভিনিউ, কস্ট, ওয়ার্কিং ক্যাপিটাল এবং ফিজিক্যাল ক্যাপিটালের চেঞ্জ এনে
সাপ্লাই চেইন শেয়ার হোল্ডার ভ্যালু বাড়াতে সাহায্য করে। আহবাব ভাইয়ের এক্সাম্পলটা থেকে ওটার দিকে যাচ্ছি। সো বাঁদিকে খেয়াল করেন, সেলস রেভিনিউ, এটা তো নর্মালি আমরা জানি সেলসই কাজ করে। সো সেলস রেভিনিউতে সাপ্লাই চেইন কন্ট্রিবিউট করে কি করে? সাপ্লাই চেইন যখন প্রোডাক্ট অ্যাভেলেবিলিটি এনশিওর করে, এই যে আজকে ক্রিটিক্যাল একটা কন্ডিশন যাচ্ছে আমাদের দেশে এবং বিশ্বব্যাপী, পুরো সাপ্লাই চেইন একটা ব্রেকডাউন হয়েছে। প্রোডাক্ট আছে কিন্তু শেলফে নাই, প্রোডাক্ট আছে কিন্তু ট্রান্সপোর্ট নাই, রাইট? রিচ করা যাচ্ছে না সব জায়গায়, কাস্টমার হয়তো আসছে না রিটেল স্টোরে, অনেক ধরনের ক্রাইসিস। এই জায়গায় সাপ্লাই চেইন যখন এনশিওর করে যে সঠিক জায়গায় প্রোডাক্টটা সঠিক সময়ে সঠিক পরিমাণে পৌঁছে দেয়া, সেলস রেভিনিউ অটোমেটিক্যালি বাড়ে। এবং শুধু ইমিডিয়েট ডিমান্ডটাই মিট হয় না, আপনি যেহেতু কাস্টমারকে হ্যাপি রাখছেন সঠিক সময়ে সঠিক প্রোডাক্ট দিয়ে, তাতে করে ফার্দার রেভিনিউ জেনারেশনের সুযোগ তৈরি হচ্ছে। সেকেন্ড ওয়ান যেটা বলছিলাম, কস্ট 60-70% কন্ট্রোল করে হচ্ছে এক্সটেন্ডেড সাপ্লাই চেইন। তাহলে যখন আপনি কস্টে, যে একটু আগে চমৎকার এক্সাম্পল দিলেন আহবাব ভাই, যে আমি লং টার্ম নেগোসিয়েশন করে সারা বছরের জন্য নেগোসিয়েট করে হয়তো আমি ওভারঅল কস্ট প্রাইসটাকে কমায় আনলাম, আমার বিজনেস রেভিনিউতে গ্রো করে না কিন্তু প্রফিটে গ্রো করে গেছে, বিকজ আমি কিনতে সেভ করেছি। সো এই দুইটার ডিফারেন্সে সাপ্লাই চেইন নেট ইনকাম বাড়াতে সাহায্য করে কোম্পানিতে, রেভিনিউ বাড়িয়ে এবং কস্ট কমিয়ে। 3 নাম্বার হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটাল কোথায় কোথায় আটকে থাকে? একটা আটকে থাকে হচ্ছে ইনভেন্টরিতে। ইনভেন্টরি যত অপটিমাইজ করা যায়, ওয়ার্কিং ক্যাপিটাল তত অপটিমাইজ হয়। ওয়ার্কিং ক্যাপিটাল আরেকটা কোথায় আটকে থাকে? রিসিভেবলের হাতে, মানে কাস্টমারের কাছে বিক্রি হয়েছে কিন্তু টাকা আদায় হয় না বাজার থেকে। এটাতেও সাপ্লাই চেইন কন্ট্রিবিউট করে। কিভাবে? আপনি যখন কাস্টমারকে ফ্ললেস ডেলিভারি দেন, তখন কাস্টমারের কাছে লেস এক্সকিউজ থাকে আপনাকে সময় মতো ডেলিভারি না দেওয়ার, সময় মতো পেমেন্ট না দেওয়ার। সো ইউ গেট দ্য পেমেন্ট টাইমলি। 3 নাম্বারটা হুইচ ইজ ইভেন মোর ক্রিটিক্যাল হচ্ছে পেয়েবলস। সাপ্লায়ারদের সাথে যখন আপনি লং টার্ম ক্রেডিট পিরিয়ড এগ্রি করেন, তখন আপনার ওয়ার্কিং ক্যাপিটালের উপরে নির্ভরতাটা বা ডিপেন্ডেন্সটা কমে যায়। এইভাবে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কি করে? ওয়ার্কিং ক্যাপিটালটা কমিয়ে রাখে বিজনেসে, সো কম টাকায় বিজনেস অপারেট করা যায়। আর ফাইনালি হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। বিজনেসের যতগুলো ফিজিক্যাল ক্যাপিটাল আছে, ফ্যাক্টরি, মেশিনারি, ট্রান্সপোর্ট, হ্যাঁ, বিভিন্ন ওয়্যারহাউস লোকেশন, ডিস্ট্রিবিউশন সেন্টার, এগুলিও ম্যানেজ করে সাপ্লাই চেইন। ফিজিক্যাল অ্যাসেট গুলো সাপ্লাই চেইন চেষ্টা করে অপটিমাইজ ওয়েতে ইউটিলাইজ করতে, হাইয়েস্ট ইউটিলাইজেশন এনশিওর করতে। সেভাবে ওয়ার্কিং ক্যাপিটাল এবং ফিজিক্যাল ক্যাপিটাল ম্যানেজ করে অ্যাসেট ম্যানেজমেন্টে সুপার একটা কন্ট্রিবিউশন সাপ্লাই চেইন রাখে। নেট ইনকাম এবং অ্যাসেট ম্যানেজমেন্টের এই ভ্যালুয়েবল কন্ট্রিবিউশনের মাধ্যমে ইকোনমিক প্রফিট বাড়ে, যেটাতে শেয়ার হোল্ডারের ভ্যালু বাড়ে বিজনেসে। সো অডিয়েন্স, আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সাপ্লাই চেইন নো লঙ্গার ইজ এ ব্যাক অফিস জব, নো লঙ্গার ইজ এ কস্ট সেন্টার, ইটস অ্যাকচুয়ালি এ প্রফিট সেন্টার। এটা সমস্ত কাজগুলো সেলস রেভিনিউ বাড়ানোতে, কস্ট কমানোতে, ওয়ার্কিং ক্যাপিটাল কমানোতে এবং ফিজিক্যাল ক্যাপিটাল অপটিমাইজ ওয়েতে ব্যবহার করার মাধ্যমে ইট ইনক্রিজেস সাপ্লাই চেইন ক্যাপাবিলিটি। এবং শুরুতে যে কথা বলছিলাম, প্ল্যান, সোর্স, মেক, ডেলিভার, ওই কাজগুলো কিন্তু এই সবগুলো এরিয়াতে আছে, রাইট? এগুলো সবগুলো এরিয়ার সাথে রিলেটেড। এই সবগুলোর জন্য স্কিল ডেভেলপমেন্টটাই হচ্ছে ক্রিটিক্যাল। যে হাউ ক্যান আই কন্ট্রিবিউট ইনক্রিজিং সেলস, হাউ ক্যান আই কন্ট্রিবিউট রিডিউসিং কস্ট, হাউ ক্যান আই কন্ট্রিবিউট ইন ম্যানেজিং ওয়ার্কিং ক্যাপিটাল বেটার, হাউ ক্যান আই ইউটিলাইজ দ্য ফিজিক্যাল ক্যাপিটালস বেটার। ওভার টু ইউ, আহবাব ভাই। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব সুন্দর এক্সপ্লেনেশন ছিল এবং প্রচুর দর্শক আমাদের প্রোগ্রামটা দেখছে এবং সবাই অনেক প্রশংসা করছে। আমি সবার নাম পড়তে পারছি না যেহেতু আমাদের সময় স্বল্পতা আছে। তো অনেকের কাছ থেকে একটা প্রশ্ন এসেছে এজাজ ভাই, যে যারা এই সাপ্লাই চেইনে ক্যারিয়ার গড়তে চায় তাদের কি ধরনের প্রফেশনাল ডিগ্রি দরকার এবং কোথায় কোথায় তারা সে গেলে করতে পারবে, আপনি যদি একটু বলতেন। আমার জন্য একটু ট্রিকি প্রশ্ন, যেহেতু আমি নিজেই একটা বডি রিপ্রেজেন্ট করি, বাট আমি তবু উত্তর দিব সবার জন্য। আমি প্রথম বাংলাদেশের সাপ্লাই চেইন মেজর, যেটা আহবাব ভাই বলছিলেন, প্রথম সাপ্লাই চেইন মেজরের এমবিএ শুরু করে কিন্তু ঢাকার বাইরে, আপনারা শুনে অবাক হবেন, দ্যাট ওয়াজ ইন চিটাগং। চিটাগং একটা খুব কিউট একটা বুটিক টাইপের ইউনিভার্সিটি আছে, নাম হচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। 2009 সালে আমি তখনও কোর্সের সাপ্লাই চেইন ডিরেক্টর। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির একজন ডিরেক্টর হচ্ছেন মিশিগান স্টেট ইউনিভার্সিটির বিজনেসের হেড ডক্টর দেবাশিস, উনি একজন বাংলাদেশি। সো ডক্টর দেবাশিস যখনই চিটাগং এ আসেন, তখনই সব অ্যাডজাঙ্ক ফ্যাকাল্টি, পার্মানেন্ট ফ্যাকাল্টির সাথে একটা মিটিং হতো। সো আই ওয়াজ ভেরি প্যাশনেট। আমি চিটাগং এ অল্প বিস্তর যেতাম ফর টেকিং ক্লাসেস এট ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, যেটা এখন সিআইইউবি নাম হয়ে গেছে। আইইউবি চিটাগং এর একটা পার্ট ছিল। তখন ডক্টর দেবাশিস আমাকে একদিন ডেকে বললেন যে, ইয়াং ম্যান, ইফ ইউ আর অ্যারাউন্ড, আমরা কেন সাপ্লাই চেইন মেজরের প্রথম ইউনিভার্সিটি হতে পারি না? আমি, স্যার, আমি তো মিলে গেল আপনার সাথে, আমি তো প্রমোট করছিলাম অনেকদিন, ওয়াই ডোন্ট ইউ ট্রাই?
সো ফরচুনেটলি খুব অল্প সময়ে ওরা ইউজিসির অ্যাপ্রুভাল পেলো, আমরা শুরু করলাম সো 2009-এ। আর 2013-তে এসে কিন্তু বিবিএর সাপ্লাই চেইন মেজর প্রথম আমি চালু করলাম চমৎকার একটা ইউনিভার্সিটির সহায়তায়। দে ওয়্যার অলসো কনভিন্স, বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি প্রফেশনাল, যেটা আর্মি চালায়, একটা কারিকুলাম তৈরি করলাম, টিচার রিক্রুটমেন্টে হেল্প করলাম। আমি আব্দুল আলিম আছে আমাদের ইউনিলিভারের হেড অফ প্রকিউরমেন্ট এখন, আলিমকে নিয়ে গেলাম। তারপরে মাহবুব ভাই ছিলেন ফ্রম ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্টের, মাহবুব ভাই যে সাপ্লাই চেইন ভেটারান, ওনাকে নিয়ে গেলাম। আইবিএ থেকে জিয়াউল হক মামুন স্যার আসলেন। সো উই স্টার্টেড বিবিএর, বিইউপির, এটা হচ্ছে বিবিএর সেকেন্ড ব্যাচ, মানে বিইউপি তো বেশি পুরনো ইউনিভার্সিটি না, ওদের সেকেন্ড ব্যাচ, ওই সেকেন্ড ব্যাচকে দিয়ে ফার্স্ট সাপ্লাই চেইন মেজর আমরা শুরু করি। এখন আল্লাহর রহমতে অনেক ইউনিভার্সিটি আছে। গত বছর আইবিএ ডিরেক্টর আমাদের সার্টিফিকেট সেরেমনিতে ছিলেন, রাহি স্যার, উনি বললেন যে আইবিএ তে এখন বিবিএ এমবিএ দুটাতেই সাপ্লাই চেইন মেজর আছে। বিইউপিতে এখন মাস্টার্সেও মানে এমবিএ তো সাপ্লাই চেইন মেজর আছে। নর্থ সাউথে শুরু হয়েছে, অনেকগুলো ইউনিভার্সিটি এখন শুরু হয়েছে আল্লাহর রহমতে। সো আপনারা যদি লং টার্ম পড়াশোনা করতে চান, ইউ ক্যান গেট ইনটু ওয়ান অফ দোজ আন্ডারগ্রেড বা পোস্ট গ্রেড প্রোগ্রামস। প্রফেশনাল সার্টিফিকেশনের ক্ষেত্রে আমি বলতে দ্বিধা নাই, আইএসসিএ গ্লোবালি নাম্বার 1। আপনারা লিঙ্কডইন সার্চ করলে দেখবেন, গুগল করলে দেখবেন। পুরনো অনেক প্রতিষ্ঠান আছে, তারা অনেক সময় দাবি করতে চায় দে আর বেস্ট, এটা আসলে পুরনো প্রতিষ্ঠান তাই নামটা বেশি আসে। বাট সাপ্লাই চেইন সার্টিফিকেশনে আমি এটা রেকর্ডে থাকছে, ভিডিও রেকর্ডেই বলছি, আইএসসি হচ্ছে ওয়ার্ল্ডে প্রথম সাপ্লাই চেইন প্রফেশনাল সার্টিফিকেশন প্রোভাইডার ইন হোল ওয়ার্ল্ড। সো বাংলাদেশে আপনাদের যদি শুধুখানি নাম বলতে শুরু করি, দেখবেন অনেকগুলো সাপ্লাই চেইন হেডই হচ্ছে সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার। এভারি ডেনিসন, রেকিট ব্যানকিজার, ম্যারিকো, আমি নাম বলে শেষ করতে পারবো, দেয়ার আর টু মেনি, রাইট? আমি নিজেও একজন সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার। সো তিনটা ভাগে ভাগ করে বলি। আমাদের একটা বিগিনারদের প্রোগ্রাম আছে, যেহেতু আহবাব ভাই আপনি বললেন বেশিরভাগ হচ্ছে বা অনেক অডিয়েন্স হচ্ছে বিগিনার, তাদেরকে একটা ছোট ইনফরমেশন দিয়ে আমি তথ্যটা দেই, আমার মনে হয় উপকৃত হবেন। একটা চমৎকার খবর আছে আপনাদের জন্য। জি, আমি যে আপনার পিটেক প্রাইজ এটা নিয়ে আমি একটু জানতে চাচ্ছিলাম। এনিওয়ে আপনি বলছেন। জি, যেহেতু বলছেন কোথায় করবো, এটার সাথে একটু বলে দেই। অডিয়েন্স যারা শুনছেন, বাংলাদেশে কিন্তু যত ধরনের কম্পিটিশন হয় স্টুডেন্টদের জন্য, তার মধ্যে লার্জেস্ট কম্পিটিশনের নাম হচ্ছে আইএসসিএ পিটেক প্রাইজ কম্পিটিশন। কেন লার্জেস্ট? এটা হচ্ছে একমাত্র কম্পিটিশন যেটা শুধুমাত্র ওই যে আপনি সিভিতে লিখবেন আমি অমুক কম্পিটিশনে পার্টিসিপেট করে রানার আপ টিম হয়েছিলাম বা চ্যাম্পিয়ন হয়েছিলাম, সেটার মধ্যেই সীমিত না। এটাতে রেকগনিশন হচ্ছে দুইটা পর্যায়ের। এক, আমি একটু বুঝাই কি হয় এটাতে। জি, 4 জন করে ফর্ম করতে হয়। টিম ফর্ম করার পরে এখানে প্রসেস আছে। আপনারা সবাই যারা শুনছেন, যারা জানতে আগ্রহী, তারা সবাই আইএসসিএ বাংলাদেশটাকে পেজটাতে জয়েন করেন, ওখানে বিস্তারিত আছে। বাট আমি খুব সংক্ষেপে বলে দিই। 4 জন করে একটা টিম ফর্ম করতে হয়, যারা কারেন্টলি ইউনিভার্সিটি স্টুডেন্ট, বয়স 30 বছরের নিচে, অথবা যারা ইউনিভার্সিটি ছেড়ে গেছেন গত 3 বছরের মধ্যে, এখন কোন এক্সিকিউটিভ বা ম্যানেজারিয়াল রোলে আছেন। আপনি যদি 2017-র আগে ছেড়ে থাকেন তাহলে এই কম্পিটিশনে জয়েন করতে পারছেন না। সো 30 বছরের মধ্যে হতে হবে এবং গত 3 বছরের মধ্যে ইউনিভার্সিটি ছাড়তে হবে, অথবা কারেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে হবে। টিম ফরমেশনের ক্ষেত্রে আপনি একই ইউনিভার্সিটির বিভিন্ন ইয়ার, বিভিন্ন ডিপার্টমেন্ট একসাথে মিক্স করতে পারবেন, অথবা এক ইউনিভার্সিটির সাথে আরেক ইউনিভার্সিটি মিলে টিম ফর্ম করতে পারবেন, অথবা ইউনিভার্সিটি ছাত্রের সাথে কর্পোরেট এক্সিকিউটিভ ম্যানেজারদের টিমও ফর্ম করতে পারবেন। অনেক ফ্লেক্সিবল, অনেক বেশি ফ্লেক্সিবল। 4 জন মিলে টিম ফর্ম করে আমাদের সাথে যে রেজিস্ট্রেশন প্রসেস আছে সেটা ফিল আপ করবেন। করার সাথে সাথে আপনি আমাদের কাছে একটা কেস পাবেন, ইউ হ্যাভ টু সলভ দ্যাট কেস করে আমাদের কাছে জমা দিবেন। আমি আপনাদের সবাইকে বলি, টিম রেজিস্ট্রেশন লাস্ট ডেট যেমনটা স্ক্রিনে দেখছেন সেটা হচ্ছে 20 জুন 2020। আপনাদের কেসগুলো আমাদের কাছে হাতে আসার পরে, সবাইকে একটু সাইজটা সম্বন্ধে বলি এই কম্পিটিশনে, শুনে হয়তো অবাকই হবেন। গত বছর আমাদের 343 টিমস ছিল, 343 সারা দেশ থেকে। হ্যাঁ, দেশের যে কোনো টপ ইউনিভার্সিটির নাম নেন, সবাই এটাতে পার্টিসিপেট করে। বুয়েট, আইবিএ, ঢাকা ইউনিভার্সিটি, নর্থ সাউথ, আইইউবি, এআইইউবি, হোয়াট নট, মানে ফ্রম অল ওভার সমস্ত ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলো, কুয়েট, চুয়েট, রুয়েট, ঢাকায় বুয়েট, সবাই পার্টিসিপেট করে। আপনাদের কেসগুলো জমা করার জন্য একটা সময় পাবেন এই 20 জুনের পরে, রাফলি বোধহয় আরো 10 দিন সময় আছে। তার মানে রাফলি জুন মাসের শেষ নাগাদ আপনি কেস জমা দিয়ে দিবেন আমাদের কাছে। এই কেসগুলো তারপরে প্রায় 16 থেকে 20 জনের জুরি প্যানেল, যাদের 90% হচ্ছে হেড অফ সাপ্লাই চেইন বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সিও লেভেল হচ্ছে বাকিরা, ওনারা এই কেসটা অ্যাসেস করেন, করে আমাদেরকে রেজাল্ট দেন। রেজাল্ট দেওয়ার পরে
আপনি 100টা টিম পিট্যাক স্কলার হয়, মানে 100টা টিম রেকগনাইজড হয় অ্যাজ পিট্যাক স্কলার, এটা একটা সার্টিফিকেট আপনি পেয়ে গেলেন। মেইনলি যে জন্য কম্পিটিশনটা অ্যারেঞ্জ করা হয় সেটা হচ্ছে আপনি 1 মাস ধরে সাপ্লাই চেনে পড়াশোনার একটা সুযোগ পান, আর 2 হচ্ছে এটা হচ্ছে একমাত্র কম্পিটিশন বাংলাদেশে, এবং এটা গ্লোবালি হচ্ছে সাপ্লাই চেনের সবচেয়ে বড় কম্পিটিশন ইন দ্য হোল ওয়ার্ল্ড, নট জাস্ট ইন বাংলাদেশ। একমাত্র কম্পিটিশন যেটা আপনাকে একটা প্রফেশনাল সার্টিফিকেশনের দোরগোড়ায় নিয়ে যায়, যেটা কিনা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড। সার্টিফিকেশনটার নাম হচ্ছে সিএসসিএ, সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট। এটা এন্ট্রি লেভেল সাপ্লাই চেইনের জন্য বাংলাদেশ সহ সারা পৃথিবীতে সবচেয়ে বেশি পপুলার সার্টিফিকেশন। ছোট করে বলে দেই, গত 7 বছর ধরে পিটাক প্রাইজ কম্পিটিশন চলছে বাংলাদেশে। এন্ট্রি লেভেল রিক্রুটমেন্টে যত এন্ট্রি লেভেল রিক্রুটমেন্ট হয়, বিএটি থেকে শুরু করে, ইউনিলিভার থেকে শুরু করে, কোর্স থেকে শুরু করে, নেম এনি লার্জ লোকাল আর মাল্টিন্যাশনাল কোম্পানি, সিএসসিএ দের গ্রুপটা সবচাইতে বেশি সাকসেসফুল সোফার, সংক্ষেপে বললাম। আচ্ছা, এবার ফিরে আসি, 100টা টিম কি পায়? 100টা টিম টোটাল $3 লক্ষ স্কলারশিপ পায়। ওয়াও। আপনি পার্টিসিপেট করছেন টিম হিসেবে, কিন্তু স্কলারশিপটা হচ্ছে আপনার ইন্ডিভিজুয়াল। স্কলারশিপের ডিভিশনটা কিরকম? প্রথম 6টা টিম পায় 100% স্কলারশিপ সিএসসিএ প্রোগ্রাম করার জন্য। তার মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি এন্টাইটেলড হয় $1100 এর একটা প্রফেশনাল সার্টিফিকেশনের জন্য, যেটা ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজড ইন সাপ্লাই চেইন বাই আইএসসিএ। আর সেই প্রোগ্রামের নাম হচ্ছে সিএসসিএ, সার্টিফাইড সাপ্লাই চেইন অ্যানালিস্ট। এর পরের 50টা টিমে, প্রথমবারের মতো এটা 50টা টিম করা হয়েছে, আগে এটা 37টা টিম ছিল। পরবর্তী 50টা টিম 70% স্কলারশিপ পায় এই সিএসসিএ প্রোগ্রামটা করার জন্য। তার মানে 1100 এর জায়গায় $770 আইএসসিএ পে করে পিটাক প্রাইজ অর্গানাইজেশনকে, আর আপনি পে করবেন মাত্র $330। সারা ওয়ার্ল্ড এটা লোয়েস্ট। এরপরে বাকি যে 34টার মতো টিম থাকে, তারা পায় হচ্ছে 60% স্কলারশিপ। তার মানে $660 আইএসসিএ দেবে, আপনি পে করবেন অনলি $440। এই সুবর্ণ সুযোগটা যারা শুনছেন, যারা এখনো ছাত্র, যারা 30 বছরের নিচে, আমি বিনীতভাবে জানাবো, এটা আইএসসি এর আমি রিজিওনাল সিইও বলে বলছি না, এটা আমার তরফ থেকে একটা গিফট। এই বলাটা চেষ্টা করবেন ইমিডিয়েটলি রেজিস্ট্রেশন করতে, ইমিডিয়েটলি কম্পিটিশনটা করতে, এবং নিজেকে একটা অন্য উচ্চতায় নিয়ে যেতে। এখন অনেক সময় আছে, যত তাড়াতাড়ি টিম রেজিস্ট্রেশন করবেন তত তাড়াতাড়ি কেসটা হাতে পাবেন, তত বেশি সময় পাবেন হচ্ছে কেসটা সলভ করার জন্য ঠান্ডা মাথায়। এটা ছিল হচ্ছে এন্ট্রি লেভেলের। আমাদের আরো 2টা প্রোগ্রাম আছে, দোজ আর এক্সট্রিমলি পপুলার। কত পপুলার আপনাকে আমি সংক্ষেপে যদি বলি, বাংলাদেশে 1 মাস সময়কালীন সময়ে অন্য কোনো প্রফেশনাল সার্টিফিকেশন এত এক্সপেন্সিভ না যত এক্সপেন্সিভ হচ্ছে সিএসসিএম, সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার। কিন্তু এটার পপুলারিটি এতই বেশি, 9.5 বছরে আমরা এখন ইনটেক নিচ্ছি 48th ব্যাচের। ওকে, হাইয়েস্ট এক্সপেন্সিভ। কিন্তু গত মানে আপনি যদি জানুয়ারি ফেব্রুয়ারিতে জয়েন করতেন, আপনি $1650 দিয়ে জয়েন করতেন। সো একটা ইন্টারেস্টিং তথ্য দিয়ে আহবাব ভাই, আমাদের মাইন্ড ম্যাপারের 10 বছর পূর্তি হচ্ছে বাংলাদেশে, একই সাথে আইএসসিএ বাংলাদেশ চ্যাপ্টারেরও 10 বছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে আমরা এমন একটা ফিস দিচ্ছি, আমি এখানে পাবলিকলি এটা বলতে চাচ্ছি না, যেটা কিনা গত 5 বছরের মধ্যে লোয়েস্ট। সো যারা আগ্রহী, ম্যানেজারিয়াল লেভেলে যারা আছেন, 3 থেকে 5 বছর চাকরি হয়ে গেছে, তারা আসবেন হচ্ছে আমাদের সিএসসিএম প্রোগ্রামে, সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার প্রোগ্রামে। ডিফারেন্ট ডিসিপ্লিন থেকে যেতে পারবে, যে কোনো ডিসিপ্লিন থেকে। আপনি খুব সুন্দর প্রশ্ন করছেন আহবাব ভাই। এখন কিন্তু আমরা এইচআর থেকে পার্টিসিপেন্ট পাই, সেলস থেকে পাই, রাইট, ফিনান্স থেকে পাই, যাদের সাথে সরাসরি তারা সাপ্লাই চেইনে নাই, কিন্তু যেহেতু সাপ্লাই চেইন জানলে সে তার কাজটা অনেক ভালো করতে পারে, এবং ভবিষ্যতে সাপ্লাই চেইন, এমআইটি একটা ইন্টারেস্টিং কথা বলছে, সবার জন্য বলি, সারা পৃথিবীতে আগামী 20, 40, 50 বছর যা ফোরসি করা যায়, সাপ্লাই চেইন থেকে অর্গানাইজেশনের টপ লেভেলে যাওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। কেন? বিকজ তারা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় অংশটাকে দেখে, অর্ডার আসার পর থেকে ডেলিভারি পর্যন্ত। আচ্ছা, তো সিএসসিএম এর কথা বললাম, এটা হচ্ছে 1 মাসের প্রোগ্রাম। আপনি 1 মাসেই কোয়ালিফাই করবেন সিএসসিএম, 1 মাস আমাদের সাথে স্টাডি করবেন। এখন পুরো প্রোগ্রামটা অনলাইনে হচ্ছে, এটা একটা বিরাট সুবিধা, সারা দেশের যে কোনো জায়গা থেকে পার্টিসিপেট করতে পারবেন। 3 নম্বর হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, যেটা করতে 6 মাস লাগে, 3টা সেমিস্টার। ওটাতেও মানে সিএসসিএ, সিএসসিএম এবং পিজিডিএসসিএম, যেটা লেখাপড়ার কোর্স, তিনোটাতেই একটা স্পেশাল প্রাইস এই বছর যাচ্ছে। এটা গেল হচ্ছে আইএসসি এর ব্যাপার। মার্কেট লিডার, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজ, আমাদের পুরো মার্কেটের একটা সাপোর্ট আছে। সব অর্গানাইজেশনের সেরা সাপ্লাই চেইন মানে হেড সাপ্লাই চেইনরা এটাকে সাপোর্ট করেন। সো আলহামদুলিল্লাহ আমরা খুশি হব, এটা আমার ব্যক্তিগত মিশন লাইফে, যে বাংলাদেশ যেন অনেক প্রফেশনাল সাপ্লাই চেইন হেড দিয়ে ভরে যায়।
সো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, যার যেটা প্রয়োজন আইএসসিএ বাংলাদেশ পেজে যাবেন, এই তিনোটা প্রোগ্রামের ডিটেইল ওখানে আছে। এন্ড আই উড লুক ফরওয়ার্ড টু সি। তিনোটাই কি অনলাইনে করা যাবে? ইন্টারেস্টিং প্রশ্ন আহবাব ভাই, তিনোটাই এখন সেকেন্ড ব্যাচ অনলাইনে হবে। সো উই হ্যাভ ওয়াও, স্টার্টেড অনলাইন ইন এন্ড অফ মার্চ। এবং আগে যেটা লিমিটেশন ছিল শুধু ঢাকা চিটাগং এ হতো, এখন আর সেই লিমিটেশন নাই। এবং অনলাইন মানে কিন্তু ই লার্নিং এর যে রেকর্ডেড ভিডিও তা কিন্তু নয়, এটা হচ্ছে অ্যাজ গুড অ্যাজ সিটিং ইন দ্য ক্লাসরুম। ইনস্ট্রাক্টর এই যে আমি এখন যেমন কথা বলছি এভাবে ক্লাস নেবেন এবং ইন্টারঅ্যাক্টিভ বোথ ওয়েতে কমিউনিকেশন হবে। আর ক্লাসগুলো কারা নেন সেটাও বলে দেই, আবার বলছি 90% হচ্ছে হেড অফ সাপ্লাই চেইন, বাকিরা হচ্ছে সিও। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর একটা সুযোগ আমাদের জন্য অপেক্ষা করছে। এবং যারা কিনা এই কোর্স সম্পর্কে জানতে চেয়েছিলেন যে কোথায় কোন কোর্স গুলো করবেন, তো আমার মনে হয় আপনারা আপনার আনসার পেয়ে গেছেন। আমরা বাংলাদেশ পেজে জয়েন করবেন সবাই, ইউ উইল গেট অল দ্য ডিটেইলস। আইএসসিএ বাংলাদেশ ফেসবুক পেজ। রাইট, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কিভাবে যে 1 ঘন্টা 18 মিনিট ক্রস করেছে আমি বুঝতেই পারি নাই। এত সুন্দর প্রাণবন্ত আলোচনা করছিলেন এজাজ ভাই। তো এজাজ ভাই, আপনার অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ এইচআর মার্টবিরি আপনার সাথে আরো কাজ করবে, সেই প্রত্যাশা রইলো। এবং আজকে অনুষ্ঠানে আপনার যদি শেষ নোট, লাস্ট নোট বলতে চান দর্শকদের উদ্দেশ্যে। একটা জাস্ট মেবি 10 সেকেন্ডস এর জন্য আমরা যদি একটুখানি স্ক্রিনটা শেয়ার করি, এই স্লাইডটা প্রবলেম, যেহেতু আপনি সাপ্লাই চেইনে এনকারেজ করছেন সবাইকে, ইট উইল বি ভেরি মোটিভেটিং ফর देम। অডিয়েন্স একটু খেয়াল করে দেখবেন যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হ্যাজ গট ভেরিয়াস রোলস এন্ড মাল্টিপল অপরচুনিটিস। সো কারো যদি ডাউট থাকে এখনো সাপ্লাই চেইন পড়ে আমি কোথায় যেতে পারবো, ইউ ক্যান ওয়ার্ক ইন প্ল্যানিং, কমার্শিয়াল, মার্চেন্ডাইজিং, ম্যানুফ্যাকচারিং, প্রকিউরমেন্ট, লজিস্টিক্স, ডিস্ট্রিবিউশন, ওয়্যারহাউসিং, ডিস্ট্রিবিউশন সেন্টার ম্যানেজমেন্ট, shipping, transportation, freight forwarding, supply relationship management, customer service, distribution management, project management, demand management, inventory management, supply management, supply chain network planning and so on. আমি জাস্ট একটা ব্রিফ দিলাম এখানে, এটা আরো অগণিত রোলস আছে সাপ্লাই চেইনে, হিউজ। সো একটু খেয়াল করবেন যে ইট ইজ নট জাস্ট ইনভেন্টরি এবং প্রকিউরমেন্ট, ইটস সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সাপ্লাই রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং ইন্টারনাল সাপ্লাই চেইনের যতগুলো ফাংশন সবগুলোতে ইউ ক্যান পার্টিসিপেট। সো আমরা উই ক্যান প্রবাবলি গো ব্যাক ফ্রম দ্য স্ক্রিন। আমি আবার ভাই আপনাকেও থ্যাংক ইউ দেই ফর অ্যাকচুয়ালি গিভিং মি দিস অপরচুনিটি, কারণ আপনি জানেন আমার লাইফে মিশনটা আসলে চেঞ্জ হয়েছে 2010 সালে যখন আমি মাইন্ড ম্যাপার ফর্ম করি। আমি রিয়েলাইজ করেছি দ্যাট লাইফ যখন অন্যকে দেওয়ার জন্য নিবেদন করা যায় বা নিয়োজিত করা যায় তখন লাইফের মিনিংটা চেঞ্জ হয়ে যায়। সো আপনাদের সবার কাছে আমি দোয়াও চাইবো সেভাবে। আমি জানি না, অনেকেই বলে আমি ব্যস্ততম ট্রেনার দেশে, হতে পারি। অনেকেই বলে সবচেয়ে ফেভারিট ট্রেনার কর্পোরেটে, সেটাও হতে পারে। বাট আমি যেটা বলবো ভাই সবাইকে, যেহেতু আমি লিডারশিপে সবচেয়ে বেশি ট্রেনিং করা এটা আমি জানি, আবার লিডারশিপের ট্রেনিং এর সংখ্যা অনেক বেশি কর্পোরেট হাউসগুলোতে। একটা কথা সবাইকে বলি যে কম্পিটিশন আসলে অন্যদের সাথে করবেন না, লাইফের রিয়েল কম্পিটিশন হচ্ছে নিজের সাথে। সো ইফ ইউ ক্যান বিকাম এ বেটার ইউ এভরি ডে। আমাকে অনেকেই বলে আপনার কম্পিটিশন কে, আমার কম্পিটিশন আমি নিজে। আই কন্টিনিউসলি ট্রাই টু বিট মাইসেলফ, আই কন্টিনিউ টু ট্রাই টু সারপাস মাইসেলফ। এক, দুই হচ্ছে এই যে এতক্ষণ যারা ধৈর্য ধরে শুনলেন প্রফেশনাল ক্যারিয়ারের কথাগুলো এবং খুবই সময়োপযোগী একটা প্রসঙ্গ আহবাব ভাই নিয়ে আসছেন, আপনাদের সবার জন্য বলি, নট বিকজ আই গ্রিউ ফ্রম সাপ্লাই চেইন আমি কথাটা বলছি। বাংলাদেশে কিন্তু বাই দ্য ওয়ে অনেক কোম্পানির এমডি কিন্তু সাপ্লাই চেইন থেকে অলরেডি বাংলাদেশেই আছেন। হ্যাঁ, প্লিজ মাথায় রাখবেন এটা। সবার জন্য বলি, আজকে প্যান্ডেমিকের জন্য কোনো একটা এরিয়া অফ বিজনেস যদি সবচেয়ে বেশি সাফার করে থাকে এবং প্যান্ডেমিক পোস্ট প্যান্ডেমিক টাইমে বিজনেসের ঘুরে দাঁড়ানোর জন্য কোনো একটা এরিয়া যদি সবচেয়ে বেশি ভূমিকা রাখবে বলে মনে করা হয় ওয়ার্ল্ড ওয়াইড, সেটা হচ্ছে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। সো যারা চাকরি হারানোর ভয়ে আছেন, আমি কিন্তু আমার অনেকগুলো সেশনে কথাটা বলছি, আমাকেও যখন কেউ জিজ্ঞেস করে কেমন আছেন, সার্ভাইভ করার জন্য কি করছেন, আমি কিন্তু সবাইকে বলি ভাই আমি সার্ভাইভাল মোডে নাই। সবাই মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এখন দুইটা মানসিকতা আপনি রাখতে পারেন, একটা হচ্ছে সার্ভাইভাল মোড আর একটা হচ্ছে রিইনভেন্টিং মোড। আমি সবাইকে সাজেস্ট করবো সেকেন্ডটাতে চলে যান, ইউ রিইনভেন্ট ইউর লাইফ। আল্লাহ সুযোগটা করে দিয়েছেন, আমি বলবো সৃষ্টিকর্তা সুযোগ করে দিয়েছেন। ইউ নিড টু রিফোকাস অন ইউর লাইফ, you need to relook at your leadership style, you need to relook at your business model, you need to relook at your career, right? চেষ্টা করেন এই যে একটা সুন্দর অনাকাঙ্ক্ষিত একটা বন্ধ বা রিফ্লেকশনের সুযোগ আসছে লাইফে,
এটা যত বেশি ভাবে কাজে লাগাতে পারেন কাজে লাগান, এন্ড সাপ্লাই চেইন ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট এরিয়াস টু গ্রো। ওয়ার্ল্ড অনেক বেশি বেশি পরিমাণে বা দেশে এবং দেশের বাইরে সাপ্লাই চেইনের রিসোর্স খুঁজবে। আমার মনে হয় আজকের আলোচনাটা খুবই সময়োপযোগী হয়েছে। আমি এইচআর মার্ককে ধন্যবাদ জানাই, আহবাব মুন্না ভাইকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য। আই হোপ আমি এবং আহবাব ভাই এবং টিম মিলে, পেছনে অনেকে কাজ করছেন, সবাই মিলে উই হ্যাভ ডান জাস্টিস টু ইউর টাইম। কেউ হয়তো রিগ্রেট করবেন না সেশনটা শেষ করে যে 1 ঘন্টা বা 1 ঘন্টার বেশি সময় আমি 1 ঘন্টা 20 মিনিট সময় নষ্ট করলাম। সো যদি আপনাদের জন্য কোনো উপকারে এসে থাকি, আমার জন্য দোয়া করবেন, আহবাব ভাইয়ের জন্য দোয়া করবেন, এইচআর মার্টের জন্য বেস্ট উইশেস থাকলো। আর আশা করছি সাপ্লাই চেইন এরিনাতে যদি আসেন দেখা হবে। আমরা সাপ্লাই চেইনের যা কিছু আছে দেশে সবকিছুর সাথে জড়িত। আমি বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটির ভাইস প্রেসিডেন্ট কারেন্টলি, মিস্টার নাকিব খান হচ্ছে প্রেসিডেন্ট। সো হোপফুলি আপনাদের সাথে দেখা হবে। আর আপনাদের আইএসসি এর প্রোগ্রামগুলোতে আসার একটা বেনিফিট সবাইকে মনে আসলো তাই বলি, মোর দেন ডুইং দিস প্রোগ্রামস, একটা সবচেয়ে বড় বেনিফিট আইএসসি নেটওয়ার্কে আসার, আমাদের অ্যালামনাই কিন্তু বাংলাদেশে প্রফেশনাল এই কোয়ালিফিকেশন গুলোর মধ্যে সবচেয়ে বড় অ্যালামনাই। আমাদের 3,500 অ্যালামনাই, এবং বাংলাদেশে কোনো হেড অফ সাপ্লাই চেইন নেই আপনাদের দোয়ায় যিনি অ্যালামনের সাথে কানেক্টেড না হয় অ্যাডভাইজার হিসেবে অথবা রিসোর্স হিসেবে অথবা নিজেই এখান থেকে গ্রাজুয়েশন করা একজন। সো এই নেটওয়ার্কের বেনিফিটের জন্য অনেকে আইএসসি এর প্রোগ্রামগুলোতে আসে। গ্লোবাল সার্টিফিকেশন তো আছেই। সো সবার জন্য দোয়া থাকলো। প্লিজ সবাই রিইনভেনশন মুডে চলে যান, চেষ্টা করেন to reflect on life and define how you should face tomorrow. একটা কথা সঠিক যে আমরা যেই শিপে করে চড়তাম বা শিপে চড়তাম এই প্যান্ডেমিকের আগে, প্যান্ডেমিকের পরের শিপটা কিন্তু সেম হচ্ছে না। ইটস গোয়িং টু বি ডিফারেন্ট শিপ। আর উচিত হচ্ছে আমাদের শুধু 6 মাস না, আমি বলবো 2021 অ্যাটলিস্ট 2021 এর ডিসেম্বর পর্যন্ত একটা আনসার্টেন টাইম হিসেবে এটাকে প্ল্যানে কনসিডার করা। So life is not going to be normal anyway. It's normal, it is going to be a new normal. It's not the normal that you and I used to know. So all the best, and আবার ভাই আমার দিক থেকে আবার অনেক কৃতজ্ঞতা এবং সালাম for the opportunity. থ্যাংক ইউ ভেরি মাচ ভাই। এগেইন থ্যাঙ্কস আ লট, আপনি আমাদেরকে অনেক সময় দিয়েছেন। দর্শক মণ্ডলী, আমরা আশা করি যারা এই এসসিএম এ ক্যারিয়ার করতে চান তারা আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। দেখা হবে আগামীকাল আমাদের ঘরে থাকি দক্ষ হই অনুষ্ঠানের শেষ পর্ব হবে। আগামীকাল আমাদের 2টা পর্ব প্রচারিত হবে। একটি হবে দুপুর 4টায়, যেটার টপিক থাকবে টপ 7 ডিজিটাল মার্কেটিং আপডেটস ডিউরিং কোভিড-19। এখানে ইনস্ট্রাক্টর থাকবেন মারুফ হাসান, যিনি গুগল সার্টিফাইড একজন ডিজিটাল মার্কেটার। এবং আমাদের আরেকটি লাইভ শো থাকবে রাত 8:30টায়, ডিজিটালাইজেশন ইন এইচআর পোস্ট কোভিড-19। ওখানে আমাদের এক্সপার্ট থাকবেন মিস্টার কামরুজ্জামান সবুজ ভাই, যিনি কিনা সিইও মাই জবস, এবং উনি ইসি এবং ট্রেজারার বিএসএইচআরএম। তো সবাই সাথে আগামীকাল আবার দেখা হবে এই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।